নমস্কার, শুভ সন্ধ্যা। পৌষ সংক্রান্তির পিঠে পুলি পায়েস খেয়ে মনোরম শীত উপভোগ করে করোনা এবং ওমিক্রনের দাপাদাপি সহ্য করেও আমরা বাঙালির বহুধামুখী মনন আভিজাত্যের আন্তরিক উপস্থাপনায় সদা ক্রিয়াশীল প্রকাশনা প্রতিষ্ঠান সূত্রধর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে উপস্থাপিত করছি দ্বাবিংশ পর্বের বৈসন্ধে শিষ্য নামাঙ্কিত সারস্বত কার্যক্রম। বৈসন্ধের দ্বাবিংশ পর্বের সারস্বত কার্যক্রম আজ 15 জানুয়ারি 2022 শনিবার, বাংলায় 1 মাঘ 1428, ঘড়ি বলে দিচ্ছে সন্ধে ঠিক 7টা। আপনাদের মুখোমুখি আমরা দ্বাবিংশ পর্বের বৈসন্ধের দ্বাবিংশ পর্বের বিষয়বস্তু থেকে বা প্রতিপাদ্য বিষয় যেভাবে বিন্যস্ত হয়েছে সেই বিন্যাসের রূপটি হলো এই রকম যে আজকে এমন একজন বিস্মৃতিপ্রবণ বাঙালিকে নিয়ে তার স্মৃতির প্রতি উৎসর্গীকৃত এই পর্বটি, এবং সেই বাঙালি ব্যক্তিত্বের জীবন ও কর্মের অপূর্ব যে ধারা, সেই ধারা কেন্দ্রিক আজকের বিষয় চয়ন বা নির্বাচন। বিষয়টা কি? দিল্লিতে বঙ্গ রাজনীতি ও সাংবাদিকতা। উল্লেখ থেকেই বোধ করি বোঝা যাচ্ছে যে এই বিষয়বস্তুটির মধ্যে অনেক কথা, অনেক গল্প, অনেক রকম গতিপথ নিহিত আছে। সেই নিহিতার্থকরণকে সাব্যস্ত করবেন আপনাদের কাছে একজন বিশিষ্ট সাংবাদিক, আর যার স্মরণে বা যাকে স্মরণ করবার নিমিত্তে আজকের এই দ্বাবিংশ পর্বের বৈসন্ধের সামগ্রিক পূর্ণ আয়োজন, তিনি চপলাকান্ত ভট্টাচার্য। কৈশোর অবস্থায় আমার শিক্ষক, বর্ষিয়ান শিক্ষক, ইংরেজির শিক্ষক প্রয়াত অমরেন্দ্র চক্রবর্তী একদিন পড়ানোর ফাঁকে বলছিলেন, মাস্টারমশাই নানা গল্প করতেন, অতীত চারণার গল্প। শুধু পড়া মানে পড়া না, পড়ার অনুষঙ্গে নানা ঘটনা, নানা কাহিনীকে তিনি নিজের মতন করে প্রকাশ করতেন। সেই প্রকাশের মধ্যে জীবনের ধন কিছুই যায় না ফেলা, এইরকম একটা দর্শনও লুকায়িত ছিল। আমার বহু সহপাঠী বা বন্ধুদের মধ্যে
তেমনতর গল্প শোনার বা কাহিনী শ্রুতকরণের আন্তরিকতা অনুপস্থিত ছিল। কিন্তু ওই যে খ্যাপা খুঁজে ফিরে ফিরে পরশ পাথর, ছোটবেলা থেকেই এই মানসিকতায় আমি প্রাণিত। তাই মাস্টারমশাইয়ের কাছে অনেক গল্প শুনতাম, বা স্যারের কাছে বহু নতুন নতুন অতীতের গল্প শুনতাম। মাস্টারমশাই একদিন অবলীলাক্রমে বললেন, জানিস তোরা, ভারতীয় সংসদ, ঐতিহাসিক ভারতীয় সংসদ বা পার্লিয়ামেন্ট, সংস্কৃতে দুবার পরিপূর্ণ বক্তৃতা শুনেছিল। তখন আমি বললাম, স্যার সংস্কৃতে বক্তৃতা? হিন্দি জানি, ইংরেজি জানি, কিন্তু বলছে হ্যাঁ সংস্কৃত, ভারতের আভিজাত্যপূর্ণ ভাষা সংস্কৃত, ভারতের ঐতিহ্যাশ্রয়ী ভাষিক বয়ানে মুখর হয়েছিল সেদিনের সংসদ বা পার্লামেন্ট। এবং যে দুজন ব্যক্তিত্ব, যে দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব সেদিন ভারতীয় সংসদকে মুখরিত করেছিলেন দুদিন দুটি ক্রমে, তারা কিন্তু মনন বৈভবী বঙ্গজন। উৎসাহ চেপে রাখতে না পেরে মাস্টারমশাইকে জিজ্ঞাসা করেছিলাম যে স্যার কে দুজন? বললেন, একজন প্রফেসর হীরেন মুখার্জি এবং আরেকজন শ্রীযুক্ত চপলাকান্ত ভট্টাচার্য। বিশ্বাস করুন, কিশোর বয়সে এই চপলাকান্ত ভট্টাচার্য নামটি বিশেষভাবে আকর্ষিত করেছিল আমার কিশোর মনের পটভূমিকাকে। বয়স বেড়েছে, চেষ্টা করেছি বিভিন্ন সারস্বত চর্চার মধ্যে দিয়ে বাঙালির শাশ্বত চিন্তার সুরকে অনুধাবন করার। সেই সূত্রেই চপলাকান্ত ভট্টাচার্যকেও কিঞ্চিৎ বা খানিকটা বুঝতে পেরেছি বা চিনেছি, চেনার চেষ্টাও করেছি। আজ যার স্মৃতির প্রতি বৈষন্ধ্যের দাবিংশ পর্বটি পূর্ণ মাত্রায় নিয়োজিত, তিনি চপলাকান্ত ভট্টাচার্য। খ্যাতনামা সাংবাদিক ও বরেণ্য দেশব্রতী চপলাকান্ত ভট্টাচার্য, রাজনীতিক চপলাকান্ত ভট্টাচার্য, যার মননঋদ্ধ সাংবাদিক রচনাগুলো সাংবাদিকতার ইতিহাসের অমূল্য উপাদান হিসেবে বিবেচিত, সেই চপলাকান্ত ভট্টাচার্য। চপলাকান্ত ভট্টাচার্য স্মারক বক্তৃতার আজকের সূত্রধর কর্তৃক শুভ আয়োজন, এবং এই বিষয়ে আজ যিনি আলোকপাত করবেন তিনি বিশিষ্ট সাংবাদিক শ্রী জয়ন্ত ঘোষাল। সাংবাদিকতার হাতে খড়ি তার প্রয়াত বরুণ সেনগুপ্তর হাতে। অকপটে জয়ন্ত ঘোষাল বলেন, আমার প্রথম এবং শেষ পর্বের গুরুর নাম বরুণ সেনগুপ্ত। সাংবাদিক গদ্য রচনার বৈশিষ্ট্যগুলোকে তার শিরায় ধমনীতে প্রবাহিত করেছেন প্রয়াত বরুণ সেনগুপ্ত। চোখে দেখার অভিজ্ঞতা, সংবাদ চেনার মুনশিয়ানা এবং তাকে
সহজ সরল অথচ রসসিক্ত উপস্থাপনায় হাজির করা, সবকটি গুণই জয়ন্ত ঘোষাল মহোদয়ের আত্মগত। তাই তিনি লিখতে পারেন, বুঝতে পারেন, দেখতে পারেন। আজকের সাংবাদিকতায় শুধু প্রিসাপোজ করা নয়, শুধু প্রেডিক্ট করা নয়, সেই প্রেডিকশনকে, তথাকথিত প্রেডিকশনকে বাস্তবায়িত হওয়ার ক্ষেত্রে নিজের প্রবল ধীশক্তির প্রমাণ দাখিল করার একজন সুযশ সম্পন্ন ব্যক্তি সাংবাদিক শ্রী জয়ন্ত ঘোষাল। অভিজ্ঞ সাংবাদিক, রসসিক্ত কলমচি, মরমী মানুষ, স্মিতহাসি, রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারায় স্নাত, কর্মকুশলী, সহযোগপ্রবণ, অন্যকে নিয়ে ঐক্য সুরে বা ঐক্যের বন্ধনে কাজ করার বা নেতৃত্ব দানের তার সুবিদিত খ্যাতি বলা যেতে পারে। সেই খ্যাতিমান ব্যক্তির নাম শ্রী জয়ন্ত ঘোষাল। বর্তমান, আনন্দবাজার সমস্ত বাংলা সংবাদপত্রের তিনি প্রথম সারির পদে আসীন ছিলেন। তার দেখা বা তার পর্যবেক্ষণ, তার ঘটনার মধ্যে প্রদক্ষিণ করা এবং সেই ঘটনার নির্যাস সত্যকে নিজের কলম শৈলীর অন্তর্গত করে উপস্থাপনার এই ত্রিবিধ গুণ শ্রী জয়ন্ত ঘোষালের মধ্যে সমুপস্থিত। বর্তমানে তিনি ইন্ডিয়া টুডে গ্রুপের একজন তথাকথিত কনসালটেন্ট, বা যাকে বলা হয় তিনি উপদেশক, সংবাদ পরিবেশনগত উপদেশক বা সংবাদ নির্মাণগত উপদেশক। এছাড়া নিয়মিত একটি বাংলা সংবাদপত্রে প্রতি শনিবার তার বিচিত্র বিষয়ধর্মী তার সাংবাদিক গদ্য আমরা পাই আস্বাদনকারী, এবং অপূর্ব কিছু বইয়ের কাজে তিনি মগ্ন আছেন। তার মধ্যে খুব শীঘ্রই প্রকাশের পথে শ্রীরামকৃষ্ণ ভাবধারাকে নিয়ে তার নিজস্ব অবলোকন ভবধব শ্রীরামকৃষ্ণ। এছাড়া শ্রীরামকৃষ্ণ মিশন, প্রাক্তনী মহাসম্মেলন, জরুরি কিছু ভাবনার কথা, তার লিখিত একটি শতপুস্তিকা ইতোমধ্যে রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীদের মধ্যে ভীষণভাবে জনপ্রিয়তা অর্জন করেছে। রামকৃষ্ণ মিশন প্রাক্তনী মহাসম্মেলন, আশা জাগানোর কিছু কথা। এমন মানুষকে আমরা আহ্বান করেছি যে চপলাকান্ত ভট্টাচার্য স্মারক বক্তৃতার একমাত্র বা মুখ্য বক্তা হিসেবে তিনি সম্মত হয়েছেন। তিনি বিষয় নির্বাচন করে দিয়েছেন বা আমাদের বিষয় নির্বাচনের সঙ্গে তিনি সামঞ্জস্য সাধন করেছেন যে বিষয় নির্বাচনের বয়ান কি না দিল্লিতে বঙ্গ রাজনীতি ও সাংবাদিকতা। অনেক অজানা অচেনা কথা, অনেক চেনা কথার এভিনিউ দিয়ে যেতে যেতে আমরা গলি বা তস্য গলির মধ্যে খুঁজে পাব রাজনীতির নতুন কোনো চাবিকাঠি শ্রী জয়ন্ত ঘোষালের বয়ানে।
আর চপলাকান্ত ভট্টাচার্য, যাকে নিয়ে আজকের বক্তৃতা। অদ্ভুত সমাপতন তার জীবন। কেন না, 16ই জানুয়ারি 1901 তার জন্ম এবং 16ই জানুয়ারি 1989 তার প্রয়াণ। অনেকটা বাংলার রূপকার ডাক্তার বিধানচন্দ্র রায়ের অনুরূপ, জন্ম ও মৃত্যু একদিনে। অর্থাৎ ভাবুন, আগামীকাল চপলাকান্ত বাবুর জন্মদিন এবং মৃত্যুদিন, তার ঠিক আগের দিন আমরা তাকে স্মরণ করছি, আমরা তার প্রতি অন্তরের বিনম্র স্মরণাঞ্জলি নিবেদন করছি। এটাও কি কম কথা? চপলাকান্ত ভট্টাচার্য আদি নিবাস কোটালীপাড়া, অর্থাৎ ওপার বাংলার বা বাংলাদেশের ফরিদপুরে। খ্যাতনামা সাংবাদিক এবং আদ্যন্ত স্বদেশপ্রেমী বা স্বাধীনতা সংগ্রামী চপলাকান্ত ভট্টাচার্য দেশ সেবার প্রয়োজনে ব্যবহার শাস্ত্র অধ্যয়ন করেও ব্যবহারজীবী তিনি হননি। জীবনকে সংযুক্ত করেছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধীর নেতৃত্বাধীন ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনে এবং তার আগে অসহযোগ আন্দোলনে। চপলাকান্ত ভট্টাচার্য উত্তর কলকাতার শামপুকুরে বসবাসকারী এবং নিষ্ঠাবান ব্রাহ্মণ পরিবারে তার জন্ম। প্রাথমিক শিক্ষা টোলে, কোথায় না, শিবরাম শিরোমণির টোলে। সেখান থেকে শারদাচরণ এরিয়ান বিদ্যালয়ে প্রবেশ এবং 1917 সালে কৃতিত্বের সঙ্গে সেখানে তিনি উত্তীর্ণ হন। এরপর সুখ্যাত শিক্ষায়তন প্রেসিডেন্সি কলেজের দর্শনশাস্ত্রে তিনি অধ্যয়নে নিজেকে সংযোজিত করেন এবং সেই সময় ঢাকায়, বাংলাদেশের ঢাকার প্রত্যন্ত অঞ্চলে তিনি সাধারণ মানুষের নিমিত্তে নিজেকে প্রেরণ করেন এবং অসহযোগ আন্দোলনের ফলে তাকে কারাবদ্ধ হতে হয়। চপলাকান্ত ভট্টাচার্য তার সাংবাদিকতার জীবন বা সাংবাদিক হিসেবে তিনি প্রথম নিজেকে সংযুক্ত করেন সহকারী সম্পাদক, ফরওয়ার্ড পত্রিকা। এবং এ প্রসঙ্গে বলে নেওয়া বিশেষ জরুরি যে মদনমোহন মালব্য, জাতীয় নেতা মদনমোহন মালব্যর ঘনিষ্ঠ সঙ্গী, গান্ধীজির ভাবশিষ্য চপলাকান্ত ভট্টাচার্য এআইসিসির সদস্য ও 1957 থেকে 1970 সাল পর্যন্ত লোকসভার সদস্য ছিলেন। উত্তরবঙ্গের রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ এই তিনটি লোকসভা, প্রথম পর্বের লোকসভা, দ্বিতীয় লোকসভা 1957 থেকে 1962, তৃতীয় পর্বের লোকসভা 1962 থেকে 67, চতুর্থ পর্বের লোকসভা 1967 থেকে 1971 সাল পর্যন্ত তিনি সাংসদের পদ অলংকৃত করেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে। বিখ্যাত আনন্দবাজার পত্রিকার তিনি অংশগ্রহণ করেন এবং
মুখ্য সাংবাদিক হিসেবে 1945 থেকে 1959 সাল পর্যন্ত অত্যন্ত কর্মকৃতিত্বের সাক্ষ্যবাহী তার এই দীর্ঘ কর্মজীবন আনন্দবাজার পত্রিকার প্রচার প্রসারের ক্ষেত্রে তার বৌদ্ধিক রীতি বা নীতি রূপায়ণের ক্ষেত্রে তার মননশীল চরিত্র গঠনের ক্ষেত্রে চপলাকান্ত ভট্টাচার্যের সুযোগ্য নেতৃত্বদানের প্রশ্নটি সংশয়াতীত। তার সঙ্গে সম্পর্কিত ছিলেন রাজনীতির আঙিনায় পণ্ডিত জওহরলাল নেহেরু, পণ্ডিত লাল বাহাদুর শাস্ত্রী, শ্রীমতী ইন্দিরা গান্ধী, ডক্টর সর্বেপল্লী রাধাকৃষ্ণনের মতন বিশিষ্টরা। তার সাংবাদিক গুণসম্পন্ন গদ্য রচনার আস্বাদন করে মুগ্ধতা প্রকাশ করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ। বহু গুরুত্বপূর্ণ বিষয়ে তার অনবদ্য নানা রচনা আজও অসংকলিত। তবুও সূত্রধরের প্রচেষ্টায় বছর 5 আগে রথীন্দ্রমোহন বন্দ্যোপাধ্যায়ের যোগ্য সম্পাদনায় চপলাকান্ত ভট্টাচার্যের কয়েকটি রচনা শিষ্য নামাঙ্কিত একটি স্বল্প কলেবর পূর্ণ গ্রন্থ প্রকাশিত হয়েছে। এই গ্রন্থটি আপনারা দেখুন, ঠিক এই রকম। বিস্মরণের বহমানতায় আর 5 জন কৃতিপুরুষের মতন চপলাকান্ত ভট্টাচার্য আমাদের দৈনন্দিন জীবনে অজ্ঞাত অচেনা। বিংশ শতকীয় বাঙালির মনন সাধনার পরিপুষ্টি বিধানে তার কর্মিষ্ঠ সত্তা বিশেষভাবে প্রণিধানযোগ্য। ব্যক্তিত্বের আভিজাত্যবোধে, লিখন শৈলীর গূঢ় গাম্ভীর্যে ও রাজনৈতিক বিচক্ষণতায় তিনি আজও সমুজ্জ্বল। তাই প্রয়াণের 1 যুগ অতিক্রান্ত সময় পার করেও তার কথা স্মরণ করা আমাদের বিস্মৃতিবোচনের অন্যতম একটি মাঙ্গলিক অভিপ্রয়াস। চপলাকান্ত ভট্টাচার্য পরিণত বয়সে প্রখ্যাত শিক্ষা আয়তন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে সৃষ্টি ও পুষ্টিতে বিশেষ ভূমিকা গ্রহণ করেছিলেন। তিনি সংস্কৃত সাহিত্য পরিষদের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। প্রসঙ্গত উল্লেখ্য, স্বামী বিবেকানন্দের তপপুত কন্যাকুমারীর সাগর শৈলে মন্দির প্রতিষ্ঠায়, যাকে বলা হয় বিবেকানন্দ রক টেম্পল, তার সক্রিয় সহযোগিতা ঐতিহাসিকভাবে উল্লেখের দাবিদার। আনন্দবাজার পত্রিকা পরে তিনি জনসেবক পত্রিকার প্রধান সম্পাদক রূপে কাজ করেন। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের ডিন, ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও অল ইন্ডিয়া নিউজ এডিটর্স কনফারেন্সের সভাপতি, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট সদস্য, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্য ছিলেন তিনি। তার উল্লেখযোগ্য রচিত 2টি গ্রন্থ, এ কেস ফর রিকনসিডারেশন এবং কংগ্রেস সংগঠনে বাংলা, বিশেষভাবে প্রণিধানযোগ্য। চপলাকান্ত ভট্টাচার্য এমন একজন প্রাচ্য বিদ্যায় নীতিনিষ্ঠ তেজস্বী পুরুষ, যিনি স্বাধীনোত্তর ভারতবর্ষের জাতীয় ভাষা ক্ষেত্রে গ্রহণের প্রসঙ্গে
সংস্কৃতের পক্ষে তার যুক্তিসিদ্ধ বয়ানটি সর্বসমক্ষে ঐতিহাসিক তাৎপর্যে সাব্যস্ত করেছেন, সেটি তার সংস্কৃত ভাষার প্রতি, সংস্কৃত ভাষার প্রসারতার প্রতি তার যে অন্তর্নিষ্ঠ একটি বৌদ্ধিক মনোভাব সেটিরই পরিচয় বহন করে। কাল নিরবধি পৃথিবীপুলা, ভুলে যাওয়া, ভুলিয়ে দেওয়া, সংস্কৃতির আবর্তে পড়ে আমরা যখন শুধু কলেজ, বিশ্ববিদ্যালয় বা বিদ্যালয়ে আত্মমগ্ন এবং অতীব ব্যবহারিক শিক্ষার দাপটে আমাদের মন ও মেধাকে বন্দী করেছি, সেই সময় চপলাকান্ত ভট্টাচার্যের চারিত্রিক বৈশিষ্ট্য, অবস্থান, কর্মস্বীকৃতি আমাদেরকে নতুন সত্যের মুখে দাঁড় করায়। সেই সত্য ধ্রুব, সেই সত্য অনাদি, অনন্ত, অবিনশ্বর। সেই সত্যের নাম সৎচিন্তা, সদ্বোধ, সৎস্থিতি। তাই এমন প্রণম্য মানুষ স্মরণে বৈসন্ধ্যের, সূত্রধর আয়োজিত বৈসন্ধ্যের দ্বাবিংশ পর্বের সামূহিক সুআয়োজনে আমরা মনে করি যথার্থতা অর্জন হবে। বিস্মৃতি প্রবণ বাঙালিকে চপলাকান্ত ভট্টাচার্য সম্পর্কে অবগতকরণের এটি একটি মহতী প্রচেষ্টা। সেই প্রচেষ্টার সুরের অনুষঙ্গে বলবেন দিল্লিতে বঙ্গ রাজনীতি ও সাংবাদিকতা, অতীব জরুরি একটি রাজনৈতিক সাংবাদিক বিষয়, শ্রী জয়ন্ত ঘোষাল। আপনারা শুনুন সুরসিক, উপস্থাপক জয়ন্ত ঘোষালের মুখে দিল্লিতে বঙ্গ রাজনীতি ও সাংবাদিকতা শীর্ষ নামাঙ্কিত গুরুত্বপূর্ণ বিষয়টি। নমস্কার। সূত্রধরের আয়োজনে আজ 15ই জানুয়ারি 2022 শনিবার কোষ্ঠীপাথর প্রাণারামের ইউটিউব চ্যানেল বৈসন্ধ্যের দ্বাবিংশ পর্বে সকলকে জানাচ্ছি স্বাগত। আজ আলোচনার বিষয়বস্তু হচ্ছে দিল্লিতে বঙ্গ রাজনীতি ও সাংবাদিকতা। সাংবাদিক চপলাকান্ত ভট্টাচার্য স্মারক বক্তৃতার শীর্ষ বিষয় এটি। আসুন আমরা আজকের আলোচনাতে সরাসরি চলে যাই। দেখুন, সর্বভারতীয় রাজনীতি, তার সঙ্গে যুক্ত আছে বাংলার রাজনীতি। আর এই বাংলার রাজনীতি এবং সর্বভারতীয় রাজনীতিতে কত সাংবাদিক তারা নানানভাবে এই জাতীয় রাজনীতির পর্যবেক্ষক, বিশ্লেষক, কত ঘটনার ঘনঘটা তারা দেখেছেন, লিখেছেন, বিশ্লেষণ করেছেন, আজও করে চলেছেন। কিন্তু সবথেকে বড় কথা হলো যে সর্বভারতীয় ক্ষেত্রে যে প্রাণপুরুষ যারা ছিলেন সেখানে বাঙালি কীভাবে ছিল, কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, আর আজকে সেই জাতীয়, তথাকথিত জাতীয় মূলস্রোতে বাঙালি কতটুকু আছে ভেবে দেখতে হবে আমাদের। এবং আমরা যারা সাংবাদিক, যেমন ধরুন আমার নাম জয়ন্ত ঘোষাল, আমি দিল্লিতে প্রায় 37 বছর কর্মরত প্রবাসী বাঙালি সাংবাদিক। মানে আমাকে বলা হয় যে আমি হলাম নন রেসিডেন্ট বাঙালি, অনাবাসী বাঙালি, দিল্লিতে বসবাস করি এবং বাংলা সাংবাদিকতা করছি। শুরু করেছিলাম 84 সালে, তখন তো কলকাতা থেকেই যাত্রাপথ শুরু করেছিলাম। বর্তমান, আনন্দবাজার এই সমস্ত করে আজকে এখানে এসে পৌঁছেছি। কিন্তু দেখুন,
সর্বভারতীয় ক্ষেত্রে যে একটা সাংঘাতিকভাবে বাঙালির চরিত্র, কোথা থেকে শুরু করব, কোথা থেকে শেষ করব। মানে ধরুন গান্ধীজি যখন মানে স্বাধীনতার ঠিক আগে 45-46 সালে যখন দাঙ্গা হচ্ছে, সেই সময় যে গান্ধীজি অবতীর্ণ হয়েছিলেন, তখনও কিন্তু বাঙালি সাংবাদিক শৈলেন চট্টোপাধ্যায় তিনি লিখছেন গান্ধীজি কি বলছেন না বলছেন, এবং গান্ধীজি তখন এখানে ব্যস্ত। এবং গান্ধীজির একটা সাংঘাতিক বিখ্যাত উক্তি আছে যে গান্ধীজি নিজেকে বলেছিলেন যে আমি একজন বাঙালি। কিন্তু গান্ধীজি কি সত্যি বাঙালি ছিলেন, না গান্ধীজি গুজরাটি ছিলেন? সর্বভারতীয় ক্ষেত্রে বরং দেখুন, সত্যি কথা বলছি, আপনারা আশা করি কিছু মনে করবেন না, বাঙালিদের মধ্যে কিন্তু সংখ্যাগরিষ্ঠ বাঙালি মনে করেন যে নেতাজি সুভাষ বোস যেভাবে জাতীয় মূল স্রোতে তিনি যে গুরুত্বটা পেতে পারতেন, এমনকি সেই সময়েও সাংবাদিকতার ক্ষেত্রেও যে গুরুত্ব মানে মহাত্মা গান্ধী পেয়েছেন, নেতাজি সুভাষ বোসকে সেটা দেওয়া হয়নি। তিনি জাতীয় মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলেন একজন বাঙালি। এবং গান্ধীজি নেতাজির সভাপতিত্ব স্বীকার না করে, সমর্থন না করে, প্রতিদ্বন্দ্বী সীতারাম পট্টরামাইয়াকে সমর্থন করেছিলেন। এবং যখন নেতাজি জিতে গেছিলেন কংগ্রেস সভাপতির নির্বাচনে, তিনি বলেছিলেন যে এটা আমার পরাজয়, মানে নেতাজি জিতেছে কিন্তু সেটা ওনার মানে পরাজয়। তো এই রকমভাবে কিন্তু জাতীয় মূলস্রোতে কোথাও একটা বাঙালি বঞ্চিত, এই মানসিকতাটা কিন্তু স্বাধীনতার আগে থাকতেই রয়েছে। এক একটা করে চরিত্র দেখুন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, তাকে আলাদা পার্টি করতে হয়েছিল, তৈরি করতে হয়েছিল। কেন? তিনি সর্বভারতীয় নেতৃত্বে ছিলেন কি ছিলেন না? ছিলেন তো। কলকাতা ভুলে যাবেন না, কলকাতা ব্রিটিশদের রাজধানী ছিল। আজকে আমরা যেটাকে হাইকোর্ট বলি ওটা সুপ্রিম কোর্ট ছিল। আজকে যেটাকে আমরা রাজভবন বলি সেটা মানে লাট সাহেবের বাড়ি ছিল। সুতরাং এটা ক্যাপিটাল ছিল। এবং এখানে মেকলে, লর্ড মেকলে তিনি ইংরাজি শিক্ষার প্রবর্তন করছেন। এটা ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের একটা স্নায়ু কেন্দ্র। সেই কলকাতা যখন 1911 সালে রাজধানী থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়ে যায়, তখন সর্বভারতীয় ক্ষেত্রে বাঙালির প্রতি একটা বঞ্চনা হয়েছে, এমনটাই তো একটা সাধারণ ধারণা। এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কথা বললাম, নেতাজি সুভাষ বোসের কথা বললাম। এইভাবে যদি আপনি এগোতে থাকেন, মানে সময়ের হাত ধরে যদি আমরা এগোই, আমি রাসবিহারী বোস বা আরও নানান চরিত্রের কথা ভুলেই গেলাম। এমনকি যদি স্বাধীনতার পর যখন দেখলাম প্রফুল্লচন্দ্র ঘোষ এবং বিধান রায়, তখনও আপনি দেখুন মহিরুহু বিধান রায়ের সাথে নেহেরুর যদি চিঠিপত্রের যে মানে কথোপকথন, তখন সাংঘাতিক চিঠি লিখতেন ওরা। আমি খুব বিস্মিত হই। এবং বেশ দ্রুতই চিঠিগুলো কিন্তু ডাকযোগে আসতো। হয়তো প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর চিঠি অগ্রাধিকার পেত ডাকযোগে, বেশ তাড়াতাড়ি আসতো। কেননা চিঠি মানে যেদিন নেহেরু লিখছেন আর বিধান রায় যেদিন চিঠির জবাব দিচ্ছেন, সেই তারিখগুলো যদি স্টাডি করা যায়, তাহলে কিন্তু দেখা যায় যে সে সময়ের ব্যবধান অনেক অল্প। এবং আমি না পড়তে পড়তে খুব অবাক হয়ে গেলাম যে একটা জায়গায় নেহেরু ভীষণভাবে অসন্তুষ্ট। তিনি প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিতে চাইছেন। তিনি বলছেন যে কংগ্রেস যেভাবে নাক গলাচ্ছে আমার প্রতিদিনের কাজকর্মে, এটা আমার পছন্দ হচ্ছে না। এবং কে কে মন্ত্রী হবে সেটা কংগ্রেস ঠিক করে দেবে, কে কে মানে আমার কি দপ্তর পাবে সেটা ট্যান্ডন ঠিক করে দেবে। এই যে পুরুষোত্তম দাস ট্যান্ডন, তিনি সভাপতি, তার সঙ্গে নেহেরুর যে বিবাদ, সেই বিবাদের চিত্রটা কিন্তু তিনি কাকে জানাচ্ছেন না? বিধান রায়কে। বিধান রায় তো রাজ্যের একজন মুখ্যমন্ত্রী, তাকে কেন জানাচ্ছেন? তার কারণ সর্বভারতীয় ব্যক্তিত্ব বিধান রায়। বিধান রায় কিন্তু নিছক একটা প্রান্তিক বাঙালি নন। তখন বিধান রায় কি বলছেন? বিধান রায় বলছেন যে আমি সমস্যার সমাধান করব, তোমার প্রধানমন্ত্রিত্বের পদ এখন ছাড়া চলবে না। কি মানে, এটা তো ব্রেকিং নিউজ। মানে নেহেরু ইস্তফা দিতে চাইছে, চিঠি দিয়ে বিধান রায়কে জানাচ্ছে এবং বলছে ট্যান্ডন থাকলে আমি প্রধানমন্ত্রী থাকবো না। মানে আজকের দিনে যেরকম কংগ্রেসের খেয়ে হয়, মানে প্রায় সেই রকম একটা অদ্ভুত। কিন্তু সেটা কনফিডেন্সিয়ালি চিঠিটা লিখেছেন, কেউ সেটা জানে না। এবং আজও এই চিঠি নিয়ে খুব বেশি চর্চা হয়েছে বলেও সাংবাদিক জগতে আমার তো মনে পড়ছে না। এবং আমি পড়তে পড়তে দেখছি তখন নেহেরুকে বিধান রায় বলছেন সমাধান হচ্ছে, তুমি যদি এখন ইস্তফা দাও, এই বোধহয় 52 সাল যদি আমি ভুল না করি, তাহলে এই সময় কিন্তু আরও সংকট বেড়ে যাবে,
কংগ্রেস সংকটে পড়বে, সরকার সংকটে পড়বে। সুতরাং বরং যেটা উচিত কাজ হবে সেটা হচ্ছে যে ট্যান্ডন ইস্তফা দিক এবং তুমি দলের সভাপতি হও। এবং বিধান রায় কংগ্রেস ওয়ার্কিং কমিটির কাছে প্রস্তাব দিচ্ছে যে নেহরুকে 2টো পদ দিতে হবে, তা নাহলে দেশ চালনা করা যাচ্ছে না। কেননা কংগ্রেস কে ইলেকশনে দাঁড়াবে ঠিক করতে পারে, অর্থাৎ কে বিধায়ক হবে বা কে সংসদ সদস্য হবে লোকসভা নির্বাচন বা বিধানসভা নির্বাচনে, সেই প্রার্থী বাছাইয়ের কাজটা প্রধানমন্ত্রীর কাজ নয়, সেটা ট্যান্ডন করতে পারেন। কিন্তু কে মন্ত্রী হবে এবং কি দপ্তর পাবে সেটা যদি নেহরুকে ঠিক করতে না দেওয়া হয়, তাহলে এই যে কনফ্লিক্ট হচ্ছে এটাকে নিরসনের জন্য ট্যান্ডন ইস্তফা দিক, 2টো পদই নেহরুকে দিয়ে দেওয়া হোক। কি সাংঘাতিক! এবং সেটা মেনে নেওয়া হচ্ছে এবং সেই প্রথম নেহরু 2টো পদের দায়িত্ব পেলেন। দুর্ভাগ্য, বিধাতার মানে অসম্ভব পরিহাস যে 62 সালে চীন আক্রমণ করলো ভারতকে, 64 সালে মানে নেহরু চলে গেলেন আমাদের ছেড়ে। সুতরাং এই যে একটা পরিস্থিতিটা বেদনাদায়ক, কিন্তু বিধান রায় সব সময় কলকাতায় বসে আছেন, প্রয়োজন হলে দিল্লি চলে যাচ্ছেন, সামলাতে যাচ্ছেন নেহরুর সংকট। এবং এমনকি নেহরু অসুস্থ হয়েছেন, নেহরুর জন্যে ডাব পাঠাতে হবে, সেটা পর্যন্ত নেহরু চিঠিতে লিখেছেন যে আমার জন্য ভালো ডাব পাঠাও, এখানে ডাব দিল্লিতে ভালো পাওয়া যায় না, এবং সেই সব ডাব বিধান রায় পাঠাচ্ছেন। তো আমি একটা মনে হয় মাঝে মাঝে এই চিঠিপত্রগুলো না মনে হয় যেন একটা রোমহর্ষক কোনো একটা উপন্যাস পড়ছি। এই যে এতক্ষণ ধরে আমি বিধান রায়ের গল্পটা আপনাদের কাছে কেন বলছি, শুধুমাত্র এই জন্যে যে সর্বভারতীয় প্রেক্ষিতে বিধান রায়ের মতো একটা এরকম টলেস্ট লিডার, বিধান রায় কতটা ভালো করেছেন পশ্চিমবঙ্গের, কতটা খারাপ করেছেন, উদ্বাস্তু সমস্যার সমাধানে তিনি কতটা সফল হয়েছেন, কতটা হননি। বিধান রায় ভুলে যাবেন না, বিধান রায়কে নেতাজি সুভাষ বোসের যে অস্থিভস্য রেনকোজি টেম্পেলে আজও রাখা আছে, আজও নিয়ে আসা সম্ভব হয়নি, সেই অস্থিভস্য নেহরু চিঠি দিয়ে বিধান রায়কে বলছেন যে ওটা যদি তুমি রাজি করাতে পারো নেতাজির পরিবারকে, তাহলে আমরা ওই অস্থিভস্যকে রেড ফোর্টের সামনে একটা শহীদ মিনারের মতো একটা বানাবো এবং সেখানে সেই অস্থিভস্য রাখবো। দেখুন, বিধান রায় তখন নেতাজির পরিবারের সঙ্গে কথা বলে তিনি বলছেন যে এটা সম্ভব নয়, নেতাজি পরিবার মানতে রাজি নয়। এবং নেহরু আজকের দিনে হলে হতো কি, ডাইরেক্ট প্রধানমন্ত্রী নেতাজি ভবনের সঙ্গে কথা বলেন, ডাইরেক্ট সব কিছু হয়। ওখানে কিন্তু বিধান রায় ইজ দ্য নোডাল ক্যারেক্টার অফ বেঙ্গল। বিধান রায়কে এড়িয়ে পশ্চিমবঙ্গের নেতাজির পরিবারই হোক আর মেঘনাথ সাহার মৃত্যু দিবস পালন হোক, সব কিছু কিন্তু ঠিক করছেন বিধান রায়। এই যে একটা রাজ্যের বাঙালির যে একটা অস্তিত্ব, আমার যেটা মনে হয় যে বিধান রায়ের পরেও কিছু কিছু চরিত্র এসছেন। বিধান রায়ের সময়ই অতুল্য ঘোষ ছিলেন, অতুল্য ঘোষকে রাজ্যসভাতেও পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং অতুল্য ঘোষ দিল্লিতে একটা সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। কিন্তু যত দিন যেতে লাগলো তাতে দেখা গেল যে বাঙালি কিন্তু তার যে সর্বভারতীয় প্রেক্ষাপটে তার যে ভূমিকা সেটা না লঘু হতে থাকলো। দেখুন, বাঙালি সাংবাদিক যেরকমভাবে চপলাকান্ত ভট্টাচার্যের কথা বলা হলো, তিনি যেরকমভাবে বিতর্ক সৃষ্টি করেছেন, বিতর্কে অংশ নিয়েছেন, তিনি তার ক্ষুরোধার লেখনী। শ্যামাপ্রসাদ মুখার্জি নেহেরুর ক্যাবিনেটের সদস্য, এবং সেই সময় কংগ্রেসটা কী ছিল, কংগ্রেসটা তখন ছিল একটা সর্বভারতীয় মঞ্চ। সেখানে রাইট উইং মানে দক্ষিণপন্থী শক্তি আছে, লেফট উইং মানে বামপন্থী শক্তি আছে। তার ফলে কংগ্রেসের মধ্যেই ইএমএস নাম্বুদ্রিপাদ থেকে সরোজ মুখোপাধ্যায় তারাও ছিল, জ্যোতি বসুও ছিল, বিশ্বনাথ মুখার্জি তো কংগ্রেসেই ছিল। বিশ্বনাথ মুখার্জি কংগ্রেসে শুধু ছিল নয়, 30-এর দশকে তিনি রামকৃষ্ণ মিশনে গিয়ে তিনি শিবানন্দ মহারাজের কাছে দীক্ষা নিয়েছিলেন এবং তিনি মহাপুরুষ মহারাজের কাছে দীক্ষা নিয়ে গঙ্গা স্নান করে তিনি নিজে তার আত্মজীবনীতে বিশ্বনাথ মুখার্জি লিখেছেন যে তিনি পৈতে ধারণ করে সূর্যের দিকে তাকিয়ে প্রণাম করছেন যে কংগ্রেসে থেকে সমস্যা মিটছে না। তিনি তখন মানুষের ভেতরের যে যন্ত্রণা দেখে একটা মুক্তির পথ খুঁজছেন এবং দীক্ষা নিচ্ছেন। সেই রকম বাঙালি চরিত্র এরা কিন্তু তখন কংগ্রেসকে রিপ্রেজেন্ট করেছে এবং সেই কংগ্রেসের মধ্যে নাম্বুদ্রিপাদও আছে, বিশ্বনাথ মুখার্জিও আছে। এই যে গল্পটা আমি বলছি এটা ভেঙে যাচ্ছে, শ্যামাপ্রসাদ মুখার্জি বেরিয়ে আসছেন এবং শ্যামাপ্রসাদ মুখার্জি ভুলে গেলে চলবে না যে তিনি নেহেরুর মন্ত্রিসভায় যেরকম সদস্য ছিলেন তেরকম ফজলুল হকের যখন এখানে মন্ত্রিসভা গঠন হয় তিনি কিন্তু অর্থমন্ত্রী ছিলেন। এবং এই যে একটা সাংঘাতিক ভূমিকা,
এই ভূমিকাটা কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জির ছিল এবং তিনি কিন্তু উদ্বাস্তু সমস্যার সমাধানে কিভাবে কাজ করেছেন সেগুলো কিন্তু তার চিঠি চাপাটি থেকে পাওয়া যায় বা জানা যায়। এখন কথাটা হচ্ছে যে এই যে চরিত্রগুলো, এমনকি যেটা আমি ফজলুল হকের কথা বললাম, এই চরিত্রগুলো কিন্তু আজকে আমরা রেট্রোস্পেক্টে যখন দেখি তখন আমাদের মনে হয় যে এটা কি সবটাই দিল্লির অবজ্ঞা। সাংবাদিক হিসেবে বিভিন্ন লেখা থেকে, যখন ধরুন রণজিৎ রায়ের পশ্চিমবঙ্গকে কিভাবে বঞ্চনা করা হয়েছে তার একটা দীর্ঘ ইতিহাস উনি লিখেছেন, অ্যাগনি অফ বেঙ্গল। তো এই যে বাংলার যে যন্ত্রণা, এই যন্ত্রণার কিন্তু একটা ইতিহাস আছে। অর্থাৎ আমি যদি রাজনৈতিক নেতা এবং জাতীয় মূলস্রোতে কেন বাঙালি হারিয়ে যাচ্ছে এবং বাংলা সাংবাদিকতার ক্ষেত্রে তার প্রভাবটা কি পড়ছে, বাংলার কজন সাংবাদিক আজকে দিল্লিতে কর্মরত আছেন, কতিপয়, নেই তা নয়, প্রচুর বাঙালি ছিল এবং এতটাই বাঙালি ছিল যে ইস্ট বেঙ্গল, যেটা মানে ইস্ট বেঙ্গল মানে আমি পূর্ববঙ্গ বা বাংলাদেশের কথা বলছি না, সেই সময়কার পূর্ব ভারত এত রিপ্রেজেন্টেশন ছিল যে একটা নেহেরুর আমলে একটা বাড়ি তৈরি হয়, যে বাড়িটা দিল্লিতে আজও আছে, আমি সেখানে কাজও করেছি। সেই বাড়িটার নাম হচ্ছে IENS বিল্ডিং, ইন্ডিয়ান ইস্টার্ন নিউজ পেপার সোসাইটি বিল্ডিং, যেটা নেহেরু এই বাড়িটার উদ্বোধন করেন। যে ইস্ট ছিল তার মানে পূর্ব ভারত, বিশেষত লেড বাই বাংলা। কেন ভুলে গেলে চলবে না যে এখানে কিন্তু সংবাদপত্রের জন্মও কিন্তু এই কলকাতায়, এবং এটাও ভুলে গেলে চলবে না এশিয়াটিক সোসাইটির উইলিয়াম কেরিও কিন্তু জাহাজে চেপে কলকাতায় এসে প্রাচ্যের যাবতীয় চর্চা, দর্শন, সেই সময়কার বেনারসের যে সমস্ত পণ্ডিত তারা ওখান থেকে সমস্ত জাহাজে করে বই পাঠাচ্ছেন এবং উইলিয়াম কেরি সেগুলো অনুবাদ করছেন। এশিয়াটিক সোসাইটির গবেষণাগারে এখনও সেই সমস্ত কিছু রক্ষিত আছে। এবং সেই কলকাতায়, যেখানে কিন্তু শ্রীরামপুরে মুদ্রণ শিল্পের যে ইতিহাস তার শিকড়ও সেখানে জড়িয়ে রয়েছে, এবং সেখানে শ্রীরামপুরে হতে পারে আপনি বলতে পারেন যে চার্চের মিশনারিরা বাইবেল তারা বাংলায় অনুবাদ করে মানুষের কাছে পৌঁছে দেবে বলে সেই ছাপাখানা শ্রীরামপুরে তৈরি হচ্ছে, কিন্তু সেই ছাপাখানার মাধ্যমে বাংলা শিক্ষার, বাংলা ভাষারও প্রবর্তন হচ্ছে এবং বাঙালি তার যে জাতিসত্তা, এই জাতিসত্তাটারও কিন্তু বিকাশ হচ্ছে শিক্ষার সঙ্গে সঙ্গে এই কলকাতা শহরে। কিন্তু আমি যখন একজন পাঠক হিসেবে, একজন ইতিহাসের ছাত্র হিসেবে আমি কিছুদিন আগে ধরুন গঙ্গাসাগরে গেছিলাম। তো গঙ্গাসাগরে গিয়ে আবার কি মনে হলো, আমি হিকির ডায়েরি পড়ছিলাম। তো উইলিয়াম হিকি একজন ব্যবসায়ী ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির, তিনিও গঙ্গাসাগরে গেছিলেন এবং তিনি স্টিমারে করে সেই সময় যে বর্ণনা দিয়েছেন, কীরকম মশার কামড় খেয়েছেন, কীরকমভাবে ওখানকার মানুষ কত কষ্টে আছে, সেই সমস্তগুলো যখন দেখা যায় এবং দেখতে দেখতে দেখলাম যে একটা ভয়ঙ্কর সাইক্লোন, প্রাকৃতিক দুর্যোগ আজকে সুন্দরবনে প্রায়ই হয় এবং এই প্রাকৃতিক দুর্যোগে ক্রমশ আমরা হারিয়ে যাচ্ছি নানান রকম সমস্যায়। মানে এবং সুন্দরবনে বাঘেরা এসে যারা মৎস্য চাষি তাদের খেয়ে নিচ্ছে এবং তারা তাদের জঙ্গলে বাঘ যখন তার নিজের খাবার পায় না, অন্য পশুকে হত্যা করতেও পাচ্ছে না, তারা কেউ নেই, ইকোলজিক্যাল ব্যালেন্স নষ্ট হয়ে যাচ্ছে, তারা মানুষের শহরে চলে আসছে, মানুষকে আক্রমণ করছে। প্রচুর বিধবা সম্প্রদায়ের জন্ম হয়েছে এই সুন্দরবনে এবং তারা কি কষ্টে বেঁচে আছে আমি যখন নিজে দেখছিলাম তখন আমি একটা কথা ভাবছিলাম, সেটা হচ্ছে যে এই যে মানে সংকটটা, এই সংকটের একটা ইতিহাস আছে। ওই যে একটা সাংঘাতিক সাইক্লোন হয়েছিল এবং সেটা মানে অষ্টাদশ শতাব্দীর, এবং সেই সময়ও কিন্তু লেখা হচ্ছে যে সমুদ্রের উচ্চতা বেড়ে যাচ্ছে এবং সুন্দরবন বা ওই সমস্ত যে এলাকা সেগুলো মাটির তলায় ক্রমশ চলে যাচ্ছে। আর আজ এই গত বছরে গ্লাসগোতে জলবায়ু সম্মেলনে, বিশ্ব জলবায়ু সম্মেলনে আমি গেছিলাম, সেখানে গিয়ে আমি দেখছি সুন্দরবন নিয়ে আলোচনা হচ্ছে। বিজ্ঞানীরা বলছে দুদেশের সুন্দরবন, এখন তারা একটা দেশের সুন্দরবন নয়, ব্রিটিশ যুগে একটা সুন্দরবন ছিল, একটা বাংলাদেশের সুন্দরবন আর একটা পশ্চিমবঙ্গের সুন্দরবন, এ টেল অফ টু সুন্দরবন। এই যে সুন্দরবন, এই সুন্দরবনের যে অবস্থা এখন আলোচনা হচ্ছে যেটা মাটির তলায় চলে যাচ্ছে। আমার কথা হচ্ছে আজ যদি আমরা শুধুমাত্র তুতু ম্যায় করি, আমরা যদি আজকে শুধুমাত্র রাজনৈতিক কলহে প্রবৃত্ত থাকি, শুধুমাত্র কেন্দ্র এবং রাজ্যের বিবাদ যদি আমরা ভঞ্জন করতে না পারি, তাহলে মানুষের কোনো উপকার হতে পারে না। আজকে মানুষের যদি কথা যদি ভাবি, তাহলে আমাদেরকে সুন্দরবনের কথা ভাবতে হবে। রাজনৈতিক দলের মানে ইস্তেহারের লড়াই থেকে বেরিয়ে এসে, তবে আমি যদি সুন্দরবন কেন,
উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, দুটো দক্ষিণ 24 পরগনা, দুটো 24 পরগনায় জলের তলায় চলে যেতে পারে। এই রকম একটা আশঙ্কা যখন WHO করছে, যখন পৃথিবীর বিখ্যাত পরিবেশবিদরা করছে, তখন আমাদের কেন্দ্র এই সুন্দরবনের জন্য তাকে এগিয়ে আসতে হবে, রাজ্যকে এগিয়ে যেতে হবে। সুতরাং এটা রাজনীতির থেকে বাইরে বেরিয়ে এসে এই অবক্ষয়টা হয়েছে বলেই বাঙালি কিন্তু জাতীয় মূলস্রোত থেকে ক্রমিকভাবে বিচ্ছিন্ন হয়েছে। মানে ধরুন ব্রিটিশরা পশ্চিমবঙ্গ, সেই সময় বঙ্গদেশে সাংঘাতিকভাবে অর্থনৈতিক শোষণ তো হয়েছে, কারণ এটা তো আমাদের ক্যাপিটাল ছিল। যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে আসে তখন অনেকে বলেছে যে জোপ চার্নক কি পাগল ছিল? তা না হলে এইরকম একটা জঙ্গলের মধ্যে সুতানুটি গ্রামে, সেখানে তো কিছুই নেই, এই মানে জঙ্গলের মধ্যে সেখানে এসে কি করতে এসেছে? এবং সমুদ্রপথে তখন অনেক কিছু রপ্তানি হতো, রেশম রপ্তানি হতো, তারপরে আরও নানান ধরনের দেশলাই থেকে শুরু করে নানান দ্রব্য রপ্তানি হতো। প্রিন্স দ্বারকানাথ ঠাকুর সমুদ্রপথে তিনি একটা আলাদা নিজের জাহাজ তৈরি করেছিলেন, এবং সেই ভারত নামের সেই জাহাজটিকে তিনি তার একটা যাত্রা পথ, যাতে মানে সংক্ষিপ্ত পথে, মানে যেটাকে আমরা শর্টকাট বলি, সেটা পর্যন্ত সমুদ্রপথে তিনি আবিষ্কার করেছিলেন। তো এহেন দ্বারকানাথ ঠাকুরের যে রপ্তানির ব্যবসাও তো মার খেয়ে যায়, এবং ব্রিটিশ যে ক্যাপিটাল পুঁজি যেটা এখানে বিনিয়োগ হওয়ার কথা ছিল সেটা চলে যায় 1911-তে দিল্লিতে যখন চলে যায়। এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন বাণিজ্যের শক্তি, যখন রাজশক্তিতে পরিণত হয়, অর্থাৎ ব্রিটিশরা যখন আসে, তখন তারা কেন চলে গেল তার জন্য অনেকে বলে যে বাংলায় খুব ভায়োলেন্স ছিল, অর্থাৎ একটা ভয়ঙ্কর রাজনৈতিক হিংসা ছিল, কেননা এখানেই সবথেকে বেশি উগ্রপন্থীরা ছিল। রাইটার্সে গিয়ে বোমা ছড়ছে, কোনো ব্রিটিশ সাহেব গাড়ি করে যাচ্ছে আদালতে, তাকে বোমা ছড়া হচ্ছে। এই যে নানা আলিপুর বোমার মামলা, বিখ্যাত বিনয় বাদল দীনেশের ঘটনা জানি, ক্ষুদিরাম বসুর ঘটনা জানি, রাসবিহারী বোসের ঘটনা জানি, এই যে নানান ঘটনায় তখন আতঙ্কিত হয়ে গেল। 1905 সালে দেশভাগ হয়েছিল, এবং দেশভাগের পর মানে বঙ্গভঙ্গ হয়েছিল, মানে তখন সেটা দেশভাগ, মানে বঙ্গটা দুটো ভাগ হয়েছিল, দেশভাগ বলাটা ঠিক নয়। তারপরে সেই বঙ্গভঙ্গের পর লর্ড কার্জনের সময় থেকে 1911, মানে 1905 থেকে 1911 ভয়ঙ্করভাবে যেটা উগ্রপন্থী কার্যকলাপ বাড়ে, যেটাকে আমরা চরমপন্থী আন্দোলন বলি, এবং যেটাকে কিন্তু ব্রিটিশরা টেররিস্ট অ্যাক্টিভিটিস বলতো, সন্ত্রাসবাদী কার্যকলাপ। আমরা সন্ত্রাসবাদী বলি না, আমরা তালিবানকে সন্ত্রাসবাদী বলি, আমরা নিশ্চয়ই বিনয় বাদল দীনেশকে কখনো সন্ত্রাসবাদী বলিনি, কিন্তু এই বাঙালিকে টেররিস্ট বলে চিহ্নিত করে দিল্লিতে যে স্থানান্তর, এটার মধ্যে একটা কনস্পিরেসি আছে বলে অনেকে মনে করে। এবং এখানে যেটা হলো, তার ফলে বাঙালি প্রথম থেকেই কিন্তু একটা ফ্লাইট অফ ক্যাপিটাল, অর্থাৎ যে পুঁজিটা এখানে বিনিয়োগ হওয়ার কথা ছিল, যে সম্ভাবনা ছিল, তা নাহলে তো দ্বারকানাথ ঠাকুরের রপ্তানি হতো না যদি না এখানে ব্যবসা ছিল। এবং জোপ চার্নক তো ঠিকই বুঝেছিল যে এখানে আছে, এবং ব্রিটিশরাও বুঝেছিল। রেল লাইন যে পত্তন করলো, রেল লাইন পত্তন করেছিল কেন? যে এখান থেকে কাঁচামাল নিয়ে যাবে, এবং সেই মানে কার্পাস তুলো নিয়ে গিয়ে লন্ডনের ফ্যাক্টরিতে সেই কাপড় তৈরি হবে, এবং সেই কাপড় আবার ভারতে এসে সেগুলোকে চড়া দামে বিক্রি হবে। এটা এক ধরনের অর্থনৈতিক শোষণ। কিন্তু রেলগাড়ির পত্তনের ফলে আমাদের যোগাযোগ ব্যবস্থা বেড়ে যায়, আমরা আরও আধুনিক হওয়ার সুযোগ পাই। কিন্তু এর সঙ্গে সঙ্গে কোথাও একটা সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেসের হাত ধরে লালবাল পাল হয়েছে, কিন্তু পালকে আমরা কজন মনে রেখেছি? আজকে সর্বভারতীয় ক্ষেত্রে মানে বিপিনচন্দ্র পাল, তিনি যে একজন বাঙালি, একজন বিশিষ্ট রাজনেতা ছিলেন, তিনি নিছক একটা শিলচরের নেতা বা কাছাড়ের নেতা ছিলেন না, তিনি গোটা ভারতের নেতা ছিলেন। সেই বিপিনচন্দ্র পালকে, আমি দিল্লিতে এত বছর সাংবাদিকতা করে বিপিনচন্দ্র পালকে কজন সাংবাদিক মনে রেখেছেন আমি প্রশ্ন করি। আমি দেখেছি তারা চেনে না। আজকে লখনৌতে যান, আজকে ভোপালে যান, গিয়ে বিপিনচন্দ্র পালের কথা জিজ্ঞাসা করুন, বলতে পারবে না কে বিপিনচন্দ্র পাল। এই পরিস্থিতির জন্য দায়ী কে? আমি কিন্তু এই পরিস্থিতির জন্য শুধুমাত্র দিল্লিকে বা হিন্দি বলয়কে দায়ী করি না। এখানে আমাদের দিক থেকেও কিছু সমস্যা রয়েছে, অর্থাৎ আমাদেরও বোধহয় আত্মবোধ এবং আত্মপর্যবেক্ষণ, আত্মবিশ্লেষণ প্রয়োজন। তার কারণটা হচ্ছে, দেখুন একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো কিছু জন্য লড়াই করি, সেই লড়াইটার একটা বাস্তব কতটা তার মানুষ গ্রহণ করছে, কতটা গ্রহণ করছে না, কিভাবে তার সফলতা আসবে, সেগুলোকে ভাবতে হবে। তার কারণটা হচ্ছে যে যখন গান্ধীজি এবং সুভাষের বিরোধ বেঁধেছিল, নীরদ চৌধুরী তিনি লিখেছেন আত্মঘাতী বাঙালির
বিখ্যাত বই তাঁর, এবং তার বহু বইয়ের মধ্যে দিয়ে তিনি বাঙালির কথা ছত্রে ছত্রে এসেছে। এবং তিনি লিখেছেন যে সুভাষ আর গান্ধীজির যে বিরোধ, সেটাকে মাঝে মাঝে মনে হয় যেন একটা বৈষ্ণব ধর্ম আর শাক্ত ধর্মের বিরোধ। অর্থাৎ নন ভায়োলেন্ট মুভমেন্ট করছেন গান্ধীজি, এবং সেখানে উনি একটা প্রচণ্ড গুজরাটি বৈষ্ণব ছিলেন, কিন্তু বাঙালির মধ্যে কোথাও একটা শাক্ত ধর্মের প্রভাব আছে, এবং সেই শাক্ত ধর্ম সবসময় আমাদেরকে একটা র্যাডিক্যালিজমের জন্ম দিয়েছে। অনুশীলন সমিতি, যুগান্তর যখন গঠন হয়েছে, আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী তারা মা কালীর পুজো করছে, হাতের রক্ত কেটে দিয়ে বোম ছুটতে যাচ্ছে, সেখানে কিন্তু কালীর সাধনা হচ্ছে। কালীর সাধনার মধ্যে, একটা শাক্ত সাধনার মধ্যে কিন্তু বৈষ্ণব যে অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচের সাথে একটা দারুণ তফাৎ রয়েছে। এই ব্যাপারটা, এই যে বৈষ্ণব এবং শাক্ত, তারপরে রামকৃষ্ণ পরমহংসদেব তিনি সবগুলোকে মিলিয়েছেন, অর্থাৎ শক্তির সাধনা, শৈব সাধনা, বৈষ্ণব সাধনা, সমস্তটাকে মিলিয়ে একটা হোলিস্টিক স্পিরিচুয়াল হিউম্যানিজমের জন্ম দিয়েছেন। এবং সেই স্বামী বিবেকানন্দ তার প্র্যাকটিক্যাল বেদান্ত দিয়ে একজন বাঙালি হিসেবে তার প্রয়োগ করছেন। এবং আপনি দেখুন, আমি সাংবাদিকতার কথা বলছি, সাংবাদিক স্বামী বিবেকানন্দ যখন ঘুরছেন চারদিকে, তখন আপনারা যদি দেখেন যে সেই সময়কার গুজরাটি কাগজ, অর্থাৎ পরিব্রাজক বিবেকানন্দের নিউজ কভারেজ সাংবাদিকতার ক্ষেত্রে, বাংলা সাংবাদিকতা শুধু বলছি না, মানে ক্ষেত্রিতে গিয়েও উনি যেটা করেছেন সেটাও কিন্তু দিল্লির তৎকালীন এবং ট্রিবিউন কাগজ, যেটা পাঞ্জাবের প্রসিদ্ধ কাগজ এবং স্বাধীনতা সংগ্রামের সময় থেকে আছে, ট্রিবিউনেও কিন্তু স্বামী বিবেকানন্দের সেই সময়কার অ্যাক্টিভিটিসের কভারেজ হয়েছে। অর্থাৎ তখন কিন্তু তাকে নিছক বাঙালি হিসেবে দেখা হয়নি। এই জায়গাটা কোথাও একটা মিসিং লিঙ্ক আছে। আমরা কেন পিছিয়ে এলাম, কোথায় আমরা হারালাম, এবং যেটা আমি অনেক আগে থাকতে শুরু করেছিলাম যে ফ্লাইট অফ ক্যাপিটাল। এমনকি জ্যোতি বসু বিধানসভায় বহু বছর আগে, বিধান রায় তখন মুখ্যমন্ত্রী আর জ্যোতি বসু তখন বিরোধী দলনেতা, বিধানসভায় জ্যোতি বসু বলছেন যে ফ্লাইট অফ ক্যাপিটাল, অর্থাৎ ব্রিটিশ যে পুঁজি নিয়ে চলে গেছিল দিল্লিতে, তারপর থেকে বাংলা বারবার বঞ্চিত হয়েছে। মাসুল সমীকরণ নীতি থেকে শুরু করে বিভিন্ন নীতিতে বাংলা বঞ্চিত 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 হয়েছে। এই বঞ্চনার যে ইতিহাস, তার মধ্যে এসেছে খাদ্যের অনটন, দুর্ভিক্ষ, ৭৬-এর মন্বন্তর থেকে ৬০-এর দশকের খাদ্য সংকট, ভয়াবহ ভয়াবহ। এবং এই ভয়াবহতার জন্য অনেক শিল্প, ভাস্কর্য, সোমনাথ হোড়ের একটা বিখ্যাত উক্তি আছে যে আমি ভাস্কর হিসেবে যখন মূর্তি, বাংলা মায়ের মূর্তি রচনা করি, তখন আমার দুর্ভিক্ষ পীড়িত একটা মায়ের মুখ তৈরি হয়ে যায়। কারণ আমার এই যে হাত দিয়ে আমি ভাস্কর্যটা তৈরি করি, সেই হাতের আঙুলগুলো থেকে কোথাও যেন একটা দুর্ভিক্ষের যন্ত্রণার শৈল্পিক বিকাশ এই আঙুলের মধ্য দিয়ে প্রকাশিত হয়। তাহলে এই যে একটা সাংঘাতিক যন্ত্রণার যে ডিএনএ বাঙালির মধ্যে আছে, সেটার লড়াইয়ে বাঙালি বারবার কিন্তু এগিয়ে গিয়ে হেরে গেছে, চেষ্টা করেছে। তাহলে কি কৌশলের অভাব? তাহলে কি কোথাও একটা হিন্দি ন্যাশনালিজম আমাদের এই বাঙালি প্রাদেশিকতার সমস্যা? আমরা কি বাঙালিরা মানে রেখেছো বাঙালি করে মানুষ করনি, এ আমাদের একটা বিচ্ছিন্নতার সমস্যা? আমরা কি বাঙালি হিসেবে মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি? আমার তাই মনে হয় যে মুহূর্তে আমরা বাঙালিকে সর্বভারতীয় ক্ষেত্রে আবার রাজনৈতিকভাবে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে ইচ্ছুক হই, তাহলে আমাদেরকে কিন্তু সাংবাদিকতার ক্ষেত্রেও বাঙালি যেভাবে হারিয়ে যাচ্ছে, এবং যে সাহস চপলাকান্তবাবু দেখিয়েছিলেন, সেই সাহস, সেই মানে আমাদের যে জিল, একটা কারেজ অফ কনভিকশন, সেটা বাংলা সাংবাদিকতার ক্ষেত্রেও কিন্তু হারাচ্ছে। আজ এইরকম একটা পুণ্য তিথিতে আমরা যখন ওনাকে স্মরণ করছি, সেই দিনটাই পুণ্য যেদিন আমরা তাকে স্মরণ করছি। এবং এই লড়াইয়ে যদি আমাদেরকে এগোতে হয়, অর্থাৎ বাঙালি রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তার সঙ্গে এই গোটা ভারতের যে সাংবাদিকতা, বাংলার যে সাংবাদিকতা, এই সবটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। আজকে পৃথিবী এগিয়ে যাচ্ছে, সোশ্যাল মিডিয়া এসেছে, ডিজিটাল মিডিয়া এসেছে। আগের নিশ্চয়ই আমরা সেই যে মুদ্রণ শিল্পের ইতিহাস পড়তে গিয়ে যে যন্ত্র দিয়ে খবরের কাগজ বেরোতো, সেই প্যাপিরাসের ইতিহাস আজ অনেক দূর এগিয়ে গিয়ে আমরা ইন্টারনেটের দুনিয়াতে এসে গেছি। কিন্তু এই ইন্টারনেট, সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে এসেও
মূল যে সূত্রটা, সেই সূত্রটা হচ্ছে যে আমাদেরকে কিন্তু পজিটিভ হয়ে, শুধুমাত্র নেহি চালেগা, ধর্মঘট, হরতাল, এটা আমরা দেখতে দেখতে বড় হয়েছি। কোথাও একটা সর্বভারতীয় ক্ষেত্রেও আজকে কিন্তু আমাদেরকে উন্নয়ন এবং ইতিবাচক মানসিকতাটা নিয়ে একটা প্রচণ্ড বহুত্ববাদী এবং ইনক্লুসিভিস্ট অ্যাপ্রোচ নিয়ে এগোতে হবে। সবশেষে বোধহয় বাংলা নিয়ে আলোচনা করতে গেলে একটা বিষয় আলোচনা না করলে নয়, সেটা হচ্ছে সাম্প্রদায়িকতার বিষয়। তার কারণটা হচ্ছে ভুলে গেলে চলবে না যে আমাদের এখানে কিন্তু সংখ্যালঘু সম্প্রদায় একটা বিরাট অংশ রয়েছে। এবং 1937 সালে যখন ভারতের প্রথম নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনটা কিন্তু স্বাধীনতার অনেক আগে, এবং সেই নির্বাচনে জিন্না মুসলিম লীগ পত্তন করেছিলেন। এবং মনে রাখতে হবে যে মুসলিম লীগ কিন্তু সবথেকে বেশি ভোট পেয়েছিল এই বঙ্গদেশে, কারণ এখানে মুসলিম জনসমাজও অনেক বেশি ছিল। এখন বিহারে বা উত্তরপ্রদেশে মুসলমান সমাজ আছে, কিন্তু যেভাবে এই এলাকার একটা উর্দু এবং বাংলা দুটো ভাষাভাষীর মুসলমান সমাজ আছে, এলিট মুসলিম আছে, গরিব মুসলমান আছে, এই মুসলমান সমাজ কিন্তু সেই দিন 30-এর দশকে যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, তারপরেও কিন্তু দীর্ঘদিন চলে গেছে। কোথাও একটা বাংলা ভাষার সঙ্গে বাংলার জাতিসত্তা, সেটাকে তৈরি করতে গিয়ে এই ধর্মের অনেক নানান রকমের সাম্প্রদায়িক বিভাজন এসেছে। এবং এই যে সাম্প্রদায়িক বিভাজন, এস ওয়াজেদ আলীর একটা বিখ্যাত লেখা আছে, সেখানে তিনি লিখেছিলেন যে বাঙালিকে যদি সর্বভারতীয় ক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে 3টে জিনিস প্রয়োজন। তিনি লিখেছিলেন যে একটা হচ্ছে যে এই ধর্মীয় সাম্প্রদায়িকতার জায়গা থেকে বেরিয়ে এসে আমাদের কিন্তু মিলন ঘটাতে হবে হিন্দু মুসলমান সমাজের, যেটা শ্রীরামকৃষ্ণের দর্শনে পাওয়া যায়। তিনি নিজে গোবিন্দ রায়ের কাছে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিলেন, এবং সব ধর্মের সমন্বয় করে তিনি একটা হিন্দু ধর্ম মানে কিন্তু অহিন্দুদেরকে দূরে সরিয়ে রাখা নয়, এবং সেই মানসিকতাটা এস ওয়াজেদ আলীর লেখায় পাই। দ্বিতীয়ত তিনি বলেছেন যে এই যে বাঙালির যে হিন্দু ধর্ম এবং বাঙালির এই যে মানসিকতাটা, এই মানসিকতার মধ্যে দিয়ে বাঙালির যে স্বকীয় সত্তা, এই স্বকীয় সত্তাটা কিন্তু জাতীয় সত্তা, কিন্তু বাঙালি সত্তা, অর্থাৎ এই আইডেন্টিটিটাকেও বাঁচিয়ে রাখতে হবে। এবং তৃতীয়ত আমাদেরকে পজিটিভ ওয়েতে ভাবতে হবে, অর্থাৎ নেতি করতে করতে নয়, ইতি করতে করতে এগোতে হবে। উনি এই 3টে কথা বলেছিলেন। এবং এখানে সবথেকে যেটা ইম্পর্টেন্ট কথা, যে আমি মনে করি যে সুভাষ বোস বাঙালি, তাকে ভারতীয় হওয়ার জন্য অবাঙালি বা নন বেঙ্গলি বা অ্যান্টি বেঙ্গলি বা আনবেঙ্গলি, আপনি যে শব্দই প্রয়োগ করুন কেন, হওয়ার প্রয়োজন নেই। কিন্তু সর্বশেষেও যে প্রণব মুখোপাধ্যায়কে আমরা রাষ্ট্রপতি হিসেবে দেখেছি, ভারতবর্ষের সর্বভারতীয় রাজনীতিতে তাঁর ভূমিকা দেখেছি, তিনিও কিন্তু ছিলেন ম্যান অফ কনসেনসাস, ঐক্যমত্যের রাজনীতি করে করে তিনি এগিয়েছেন। তিনি কিন্তু কখনো সংকীর্ণ রাজনৈতিক দলের মধ্যে তিনি ছিলেন না। এবং আমাকে প্রণববাবু বারবার বলতেন একটা কথা, উনি সঙ্গে করে নিয়ে ঘুরতেন, ওনার ব্যাগে সবসময় থাকতো একটা ভারতীয় সংবিধান, ছোট্ট সংবিধান, এবং তিনি যখনই সুযোগ পেতেন সেই সংবিধানটা পড়তেন। আমি একবার জিজ্ঞেস করেছিলাম ওনার সাথে ফ্লাইটে যেতে যেতে যে আপনি এটা কেন রাখেন সঙ্গে, তো বলেছেন এটা হচ্ছে সবথেকে বড় আমার ধর্মগ্রন্থ, এবং এটা কিন্তু শুধু আম্বেদকর একা তৈরি করেননি, এটা ভুলে গেলে চলবে না, এটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছিল, এবং তারা পার্লামেন্টারি সেন্ট্রাল হল আছে যেটা, সেখানে বসে বসে তারা, এবং সেখানে অনেক মহিলা ছিলেন এবং অনেক বাঙালি ছিলেন। আমরা কজন খবর রাখি যে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মধ্যে মেদিনীপুরের একজন বাঙালি মহিলা মেম্বার ছিলেন, এবং সেই বাঙালি মহিলা তিনি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির বিতর্কে কীভাবে অংশ নিচ্ছেন, কী কথা বলেছেন, আমরা খবর রাখি। এবং তার ফলে এই সংবিধানের যে রচনা, বরং গান্ধীজি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ছিলেন না, এবং প্রশ্ন উঠেছিল গান্ধীজি কেন থাকছেন বা গান্ধীজি কেন মেম্বার নন। নেহরু বলেছিলেন যে তখন উনি কলকাতা এবং নোয়াখালী ঢাকায় চলে এসেছেন, সংবিধান তৈরির সময়টা তিনি থাকতে পারছেন না, দাঙ্গা থামাতে, এবং গোটা দেশ তিনি ঘুরে বেড়াচ্ছেন শান্তি প্রতিষ্ঠার জন্য, কেননা সেই সময়ে স্বাধীনতার ওই রকম একটা সময় ভীষণভাবে গান্ধীজিকে গোটা দেশের কাছে প্রয়োজন ছিল। তার ফলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে বরং গান্ধীজি থাকেননি, কিন্তু অনেক বাঙালি রিপ্রেজেন্টেশন ছিল, তাদের কথা কিন্তু সেভাবে আমরা আলোচনা করি না। এবং এটা কিন্তু আমি মনে করি আমাদের সাংবাদিকদেরও একটা সীমাবদ্ধতা, আমাদের একটা দুর্বলতা। আমার নয় করে 40 বছর হয়ে গেল সাংবাদিকতার, এটা আমার দিক থেকেও নিশ্চয়ই একটা গাফিলতি যে আমি সেই সুযোগ সদ্ব্যবহার যথেষ্ট করতে পারিনি। আমার পরবর্তী প্রজন্মের কাছেও সেই কারণে বিশ্বাস, আস্থা যে, এবং আমি যতদিন আছি ততদিন চেষ্টা করব এই ধরনের গবেষণামূলক কাজ করতে, যে সর্বভারতীয় ক্ষেত্রে কোথায় কোথায় কিভাবে বাঙালি তার যে কর্তৃত্ব এবং নেতৃত্ব
কিভাবে প্রতিষ্ঠিত করেছেন এবং বাঙালির জনসমাজকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে তারা সর্বভারতীয় প্রেক্ষাপট থেকে সাহায্য করেছেন, সেই অবদান আমরা স্বীকার করব। তাই দিল্লিতে বঙ্গ রাজনীতি, তার যে প্রাসঙ্গিকতা এবং সেখানে বাঙালির যে ভূমিকা, দেখুন সাংবাদিকতার ক্ষেত্রে যারা ছিলেন সেই সময় এবং বিভিন্ন সময় বিভিন্ন রচনায় আমি কিন্তু দেখেছি যে সেই সময় বাঙালিদের ভূমিকা কী ছিল সে সম্পর্কে অনেক লেখালেখি হয়েছে এবং মহাফেজখানায় রয়েছে সেই সমস্ত নথি। আমি আপনাদের একটা ছোট ঘটনা বলি। আমি জানি না, আপনারা আশা করছি অনেকে হয়তো জানেনও, যে বিধান রায়কে যেরকম ঠিক করা হয়েছিল যে রাজ্যপাল করা হবে এবং উত্তরপ্রদেশের মতো একটা রাজ্যের রাজ্যপাল করা হবে এবং সেই প্রপোজালটা নেহেরু দিচ্ছেন এবং সেটা তৎকালীন সংবাদপত্রে প্রকাশিত খবর। এবং বিধান রায় দিল্লি যাচ্ছেন যে উত্তরপ্রদেশের রাজ্যপালটা হওয়া উচিত হবে কি না, মানে তখন সবে স্বাধীনতা লাভের পর সব কিছু ঠিকঠাক করা হচ্ছে। লেডি মাউন্টব্যাটেন, বিধান রায় আর নেহেরু বসে আছেন সেখানে। লেডি মাউন্টব্যাটেন বিধান রায়কে বলছেন যে তুমি কিন্তু এই রাজ্যপালের পদটা নিও না বাপু। তার কারণটা হচ্ছে যে তুমি কিন্তু একটা বাঙালির যে রাষ্ট্রীয় জাতিসত্তা, কথাটা খুব ইন্টারেস্টিং, রাষ্ট্রীয় জাতিসত্তা অর্থাৎ বাঙালি জাতীয় সত্তা, কিন্তু সেটা রাষ্ট্রীয় বাঙালি জাতীয় সত্তা, তাকে তুমি রিপ্রেজেন্ট করো। সুতরাং তুমি পশ্চিমবঙ্গের কাণ্ডারি হবে, তুমি পশ্চিমবঙ্গে, তখন তো পশ্চিমবঙ্গ নয় বঙ্গদেশের তুমি কাণ্ডারি হবে এবং সেই বঙ্গদেশের তুমি পরিচালক হবে এবং উন্নয়ন নিয়ে আসবে এবং তুমি এই প্রস্তাবে কি রাজি হচ্ছ? আমার মনে হয় রাজি হওয়া উচিত নয়। তখন নেহেরু বলছেন যে কিন্তু উত্তরপ্রদেশে, দেখুন খুব ইন্টারেস্টিং, যে উত্তরপ্রদেশকে নেহেরু নিজে তার পারিবারিকভাবে তারা রিপ্রেজেন্ট করে, তারা বলছেন যে কলকাতার যে শিক্ষা, কলকাতার যে পোস্ট রেনেসাঁ সিটি, সেই উত্তর নবজাগরণের শহরের চেয়ে উত্তর ভারতে সেই সময় বিধান রায়কে বিরাটভাবে প্রয়োজন। শুধু একজন সুচিকিৎসক বলে নন, সুচিন্তক হিসেবে তার যে দিশা, সেইটা মানে একটা সুযোগ উত্তর ভারতের মানুষেরও পাওয়া উচিত বা প্রয়োজন, ইত্যাদি ইত্যাদি। এবং শেষ পর্যন্ত বিধান রায় রাজি হচ্ছেন না এবং তখন সরোজিনী নাইডু বা অন্যান্য মানে কাকে রাজ্যপাল করা হবে সেসব আলোচনা হলো এবং ঠিক হলো এবং বিধান রায়কেই পশ্চিমবঙ্গে শেষ পর্যন্ত নিয়ে আসা হলো। কিন্তু এইটাই সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যে প্রতি মুহূর্তে নেহেরুর, আমি যেরকম আগে আলোচনা করেছি যে নেহেরু প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন কি দেবেন না তার সমস্যার সমাধান বিধান রায় করছেন, সেরকমভাবে রাজ্যপালের বিষয়টাও বিধান রায়ের ক্ষেত্রে আসছে। সুতরাং এইরকমভাবে বাবু রাজেন্দ্র প্রসাদ তিনি তার আত্মকথায় লিখছেন যে প্রেসিডেন্সি কলেজে যদি না পড়তাম তাহলে আমার শিক্ষার বিকাশ সেটা অপূর্ণ থাকতো। আমি ছোটোবেলায়, বাবু রাজেন্দ্র প্রসাদ লিখছেন তার আত্মকথায়, যে আমি ছোটোবেলায় আমার মা আমাকে ঘুম পাড়ানোর সময় রামায়ণ গান গিয়ে শোনাতেন, রামায়ণের গল্প বলতেন, আমরা সেই রামের গান শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়তাম। কিন্তু তারপরে প্রেসিডেন্সি কলেজে আমি পড়াশোনা করে আমার যে শিক্ষা দীক্ষা এই সমস্ত এবং তার সেই বিকাশ আমাকে সম্পূর্ণ একটা মানুষের বিকাশের পথে সাহায্য করেছে। এবং রাষ্ট্রপতি ভবনে যখন তিনি এলেন তখন তিনি তার যে মিলিটারি সেক্রেটারি অর্থাৎ সামরিক সচিব তিনি একজন বাঙালিকে করলেন এবং সেই বিমানেশ বাবু মানে যিনি ওনার সেক্রেটারি হয়েছিলেন বিমানেশ চট্টোপাধ্যায়, সেই বিমানেশ চট্টোপাধ্যায়ের আবার একটা বই আছে, সেই বইতে তিনি তার রাষ্ট্রপতি ভবনের যে 5টি বছর তিনি যে মিলিটারি সেক্রেটারি হিসেবে কাজ করেছেন তার যে বর্ণনা, নেহেরুর সঙ্গে বাবু রাজেন্দ্র প্রসাদের যে সমস্ত ইন্টারাকশানের যে সমস্ত বর্ণনা তিনি লিখে গেছেন তার আত্মকথায়, একটি ইংরাজিতে লিখেছেন একটি বাংলাতে লিখেছেন বই। এবং সেই বই থেকে কিন্তু আমি জানতে পারছি যে সেই সময় কি সাংঘাতিকভাবে বঙ্গ রাজনীতির যে প্রভাব, সাংঘাতিকভাবে প্রভাব পড়ছে এবং সেখানে একজন বাঙালি নেতা হিসেবে যারা যারা ছিলেন, এমনকি আমি বলছি আরও অনেক পরের কথা, মানে স্বাধীনতা তখন অনেকটা হয়ে গেছে 50-এর দশকের শেষের দিকে, মানে সেই সময় অতুল্য ঘোষও কিন্তু
একটা সর্বভারতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে দিল্লিতে অবস্থিত হচ্ছেন এবং অতুল্য ঘোষ এবং নেহেরুর ইন্টারাকশান হচ্ছে এবং অতুল্য ঘোষকে রাজ্যসভাতেও নিয়ে আসা হয়েছিল এবং পার্লামেন্টে সেই সময় যারা সোচ্চার হয়েছেন সেখানে কিন্তু আমি যদি বলি যে হীরেন মুখার্জির কথা যদি বিস্মৃত হই তাহলে বাঙালি হিসেবে তার যে ভূমিকা এবং সোমনাথ চট্টোপাধ্যায় যখন স্পিকার হলেন তখন হীরেনবাবুর নামে একটা বক্তৃতা স্মারক বক্তৃতারও তিনি শুরু করলেন এবং সেখানে অমর্ত্য সেন তিনিও বক্তৃতা দিয়েছিলেন এই স্মারক বক্তৃতায়। এখন এই যে একটা বাঙালি পরম্পরা সর্বভারতীয় ক্ষেত্রে সর্বভারতীয় রাজনীতিতে, এবং এখানে আরেকটা কথা মনে রাখতে হবে যে রাজনীতি কথাটা কিন্তু এখানে শুধু দলীয় রাজনীতি হিসেবে দেখলে হবে না। রাজনীতি মানে কিন্তু একটা রাজনৈতিক সংস্কৃতি এবং রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে সংস্কৃতির যে অন্যান্য দিক অর্থাৎ সঙ্গীত, নাটক, সাহিত্য, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। তার কারণ যখন সাহিত্য একাডেমি প্রতিষ্ঠা হচ্ছে, আপনি ধরুন না নির্বাচন কমিশন যখন প্রতিষ্ঠা হলো তখন সুকুমার সেন হলেন প্রথম মুখ্য নির্বাচন কমিশনার। মুখ্য মানে একটাই তখন পদ, এবং তিনি ম্যাথামেটিশিয়ান ছিলেন এবং তিনি অক্সফোর্ডে তিনি তখন পড়াশোনা করেছেন। তারপরে তিনি পশ্চিমবঙ্গের সচিব হয়েছেন এবং তিনি আমলা হয়েছেন। তখনকার দিনে এত মানে শক্ত ছিল না, যিনি ম্যাথামেটিশিয়ান তিনি সচিবও হতে পারেন। এবং নেহেরু সেই সুকুমারবাবুকে পছন্দ করলেন এবং নিয়ে গিয়ে বসিয়ে দিলেন নির্বাচন কমিশনে। আমি মাঝে মাঝে ভাবি যে একজন বাঙালি ম্যাথামেটিশিয়ান তিনি হলেন আমলা এবং তারপরে নেহেরু তাকে কেন নির্বাচন কমিশনে নিয়ে এলো। এবারে আমি খুঁজতে গিয়ে আবার সাংবাদিকতার কথাই আসবে। এই আপনি তিন মূর্তি ভবনে এখনও সেই সময়কার সমস্ত সংবাদপত্রের নথিগুলো পাওয়া যায়। সেখানে দেখা যাচ্ছে যে নেহেরু নিজে লিখেছেন একটা জায়গায় যে নির্বাচন কমিশনের যে ইতিহাস খুঁজতে গেলে যে তখন জনসংখ্যার ভিত্তিতে যে প্রথম দেশে একটা প্রথম ভোট হবে, সেখানে কিন্তু যেটাকে হিন্দিতে বলে আবাদি, সেই জনসংখ্যা কোন রাজ্যে কত তার আদমশুমারি, তার প্রতিনিধিত্ব হিন্দু মুসলমান, এবং সেই সময় এতটা সাংঘাতিকভাবে জাতিভিত্তিক সেন্সাস অতটা এগোয়নি। কিন্তু আজকে যেরকম আমরা ওবিসি থেকে শুরু করে কত রকমের ওবিসি এক একটা রাজ্যে তারও ডকুমেন্টেশন করে ফেলেছি, সেটা ছিল না। কিন্তু সুকুমার সেন একজন বাঙালি হিসেবে সেই সর্বভারতীয় রাজনীতির প্রেক্ষাপটে তিনি কিন্তু হি ওয়াজ দ্য ফার্স্ট মাসিহা অফ ইলেকশন কমিশন, যিনি এটা করেছেন। এবং সেই জায়গাটায় নেহেরু কিন্তু এই স্ট্যাটিস্টিক্স, ধরুন প্রশান্ত মহলানবিশের কথা যদি না বলি তাহলে আজকে আলোচনা অসম্পূর্ণ থেকে যাবে। কেননা প্রশান্ত মহলানবিশ এবং নেতাজি সুভাষ বোস না থাকলে প্ল্যানিং কমিশনটাই তো হতো না। তাহলে প্ল্যানিং কমিশন, যোজনা বরাদ্দ, আজকে যেটা নীতি আয়োগ নাম হয়েছে, পলিসি ডিটারমিনেশনের জন্য সময়ের হাত ধরে নরেন্দ্র মোদী সেটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। আরও নতুন ভাবনার সাথে সেটাকে যুগোপযোগী করার চেষ্টা হয়েছে। কিন্তু এই প্ল্যানিং কমিশন যেটা নেতাজি সুভাষ বোসের ভাবনা, নেহেরু সেটাকে প্রশান্ত মহলানবিশের মাধ্যমে রূপ দিচ্ছেন। এবং বাজেট বরাদ্দ আর যোজনা বরাদ্দ, বাজেট অ্যালোকেশন আর প্ল্যান অ্যালোকেশন দুটোকে কেন আলাদা করা হচ্ছে না, একটা তার দৈনন্দিন রাহা খরচ, আর একটা হচ্ছে সেই সময় উন্নয়নের জন্য তার অভিমুখ ঠিক করে অগ্রাধিকার অর্থের কিভাবে ঠিক হবে এবং রাজ্যগুলো থেকে কিভাবে সেই রাজস্বটা আসবে, সেটা কিভাবে উন্নয়নের জন্য খরচা করা হবে। এই পুরো মডেলটা কিন্তু প্ল্যানিং কমিশনের মডেল, যেটা আজও কাজ করছে। কেননা প্রথম পঞ্চবার্ষিকী, দ্বিতীয় পঞ্চবার্ষিকী, এটাতে কোনটাতে ইন্ডাস্ট্রি বা শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া হবে, কোনটাকে কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে, এই শিল্প এবং কৃষির যে দোলাচল তার মধ্যে দিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার এই পুরো যে যাত্রা পথ, যেটা নিয়ে শেষ পর্যন্ত বিমল জালানের মতো লোক যোজনা কমিশনে, আবার ঘুরে ফিরে তিনি মারোয়ারি হলেও তিনি প্রেসিডেন্সি কলেজের ছাত্র এবং আমরা তাকে কলকাতার লোক বলে তাকে মনে করি। সেই বিমল জালানও কিন্তু সেই প্রশান্ত মহলানবিশের উত্তরসূরি হিসেবে আবার যোজনা কমিশনকে রূপ দিয়েছেন। সুতরাং প্রতি মুহূর্তে আমার দিল্লিতে 40 বছর প্রায় হতে চলল, এই দীর্ঘ সাংবাদিক জীবনের অন্যান্য বহু সাংবাদিক, নিখিল চক্রবর্তীকে দেখেছি, এবং যারা মানে সম্মানের জন্য মানে কখনো কিন্তু সাংবাদিকতাটা করেননি, তাকে পদ্ম অ্যাওয়ার্ড দিতে গেছে নিখিলবাবু, সেটা গ্রহণ করেনি। তিনি বলেছেন আমি সাংবাদিকতাই করব, আমি সরকারি খেতাব নাই বা পেলাম। তো এই রকম একটা বাঙালি চরিত্র, যেটা আজকে চপলাকান্ত ভট্টাচার্যের জন্য আমরা এই সুযোগটা পেয়েছি, তার স্মরণে তাকে শ্রদ্ধা জানিয়ে যে আলোচনাটা করছি, সেই সাংবাদিকতার আমি যদি বলি তার কোনো ইতিহাস নেই। এবং ভারতীয় সাংবাদিকতায়
এই যে বাঙালিদের যে রাজনৈতিক ভূমিকা, তাদের যেটাকে আমরা তথাকথিত মূলস্রোত বলি, সেই মূলস্রোতের সাথে আমাদের প্রান্তিক বলুন, প্রাদেশিক বলুন, বিভিন্ন, তার কারণ হচ্ছে যে সাংবাদিক হিসেবে আমি যখন প্রথম দিল্লিতে গেছিলাম, প্রথম আমাকে প্রশ্ন করা হয়েছিল যে আমরা যারা ভাষা সাংবাদিকতা করি, আমি বাংলায় করি, কেউ গুজরাটিতে করে, কেউ মারাঠিতে করে, এই যে একটা বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারতীয় সাংবাদিকতায় রচনা হয়েছে, সেখানে বাংলা সাংবাদিকতা আর ন্যাশনাল মিডিয়া আর ভার্নাকুলার, এই শব্দটার অনেক বাঙালি সাংবাদিকও কিন্তু অতীতেও দিল্লির প্রতিবাদ জানায়। অর্থাৎ ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, সেই যে ব্রিটিশের যে একটা শক্তি স্থাপনের জন্য তার যে ভার্নাকুলার অ্যাক্টের নাম করে যে দমন নীতি, তার একটা স্মরণ আসে বলেই হয়তো বহু সাংবাদিক তার প্রতিবাদ জানায়। প্রেস কাউন্সিল গঠনের সময়ও সেটা জানানো হয়। এবং যখন অন্যান্য বিভিন্ন দেশের রাষ্ট্র ব্রিটিশ হাইকমিশনের আয়োজন করেছে বহু আলোচনা সভায়, এ নিয়ে বারবার দিল্লিতে আলোচনা হয়েছে, সেখানে কিন্তু বলা হয়েছে যে ল্যাঙ্গুয়েজ মিডিয়া এটা বলা ভালো, এবং ল্যাঙ্গুয়েজ মিডিয়া কিন্তু অ্যান্টি ন্যাশনাল নয়। ন্যাশনাল মিডিয়া আর ল্যাঙ্গুয়েজ মিডিয়া, এটাকে আলাদা করার মানে কি ল্যাঙ্গুয়েজ মিডিয়া তাহলে অ্যান্টি ন্যাশনাল? ল্যাঙ্গুয়েজ মিডিয়া ইজ অলসো ন্যাশনাল। বাংলা সাংবাদিকতাও কিন্তু জাতীয় সাংবাদিকতা, তথাকথিত জাতীয় সর্বভারতীয় সাংবাদিকতা। এই সর্বভারতীয় জাতীয় সাংবাদিকতাটা বাংলায় লেখা হচ্ছে বলে এটা ন্যাশনাল নয়, তা নয়। ন্যাশনাল পার্সপেক্টিভ নিয়ে বাংলা ভাষায় লেখা হচ্ছে। এখন এই সূত্রটা ধরেই কিন্তু সাহিত্য একাডেমি ভাষা সাহিত্য শব্দটা দেয়। আগে বলা হতো প্রাদেশিক সাহিত্য, এখন প্রাদেশিক সাহিত্যের জায়গায় বলা হয় ভাষা সাহিত্য, কারণ ভাষার কিন্তু জিওগ্রাফিক্যাল টেরিটরি, অর্থাৎ প্রদেশকে দিয়ে একটা টেরিটরি আমি করতে পারি, কিন্তু ভাষা কিন্তু অমনিপ্রেজেন্ট, অমনিপোটেন্ট। তার শক্তি তার ভৌগোলিক সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকে না। আজকে বাংলা ভাষার যারা ভাষায় কথা বলে, আজকে ছিল অষ্টম নবম, আজকে আমি শুনছি গোটা পৃথিবীতে প্রায় চতুর্থ জায়গায় বাঙালিদের ভাষা তাদের চর্চার যে ইতিহাস সেটা বলছে। এখন কে বাঙালি আর কে বাঙালি নয়, এ বিতর্কটা গান্ধীজি যেমন নিজেই বলেছিলেন যে আমি একজন বাঙালি, এখন তাকে আমরা বাঙালি হিসেবে মানব না, গুজরাটি বলবো, সে বিতর্ক আলাদা। কিন্তু সুনীতি চট্টোপাধ্যায় বলে গেছেন যে বাংলা ভাষায় কথা বলেন তিনি বাঙালি। এটা শুধু রসিকতার কথা নয়, আমরা বাঙালিদের মধ্যে যে আমাদের যেরকম বাঙালি জাতি ধর্ম একটা একটা প্রান্তিক সত্তা আছে, আবার আমি যখন দিল্লিতে যাই তখন সেটা ভারতীয় সত্তা, যখন পৃথিবীর বুকে যাই সেখানে গেলে আমি তখন বিশ্ব নাগরিক হই। এই যে তিনটে সত্তা মিলিত হয়ে একটা রাষ্ট্রীয় মানে খণ্ড চেতনা যখন অখণ্ড চেতনার সঙ্গে যুক্ত হয়, এই যে বাঙালি রাষ্ট্র চেতনা, এই বাঙালি রাষ্ট্র চেতনাটা কিন্তু আজকে যারা যারা অতীতে রাষ্ট্র নেতা ছিলেন, সেই রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ থেকে শুরু করে আজকে নেতাজি সুভাষ বোস থেকে শুরু করে দেশবন্ধুর কথা বলে প্রত্যেকটা ক্ষেত্রে আমি একটা একটা করে উদাহরণ দিয়ে দেখিয়েছি যে তারা কিন্তু এই বাঙালি খণ্ড যে সত্তা, সেই সত্তার প্রতিনিধিত্ব করেও তারা কিন্তু সবসময় কিন্তু সর্বভারতীয় জাতীয় সত্তাকে রিপ্রেজেন্ট করেছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বারবার আমি বলছি, যেটা আমি বহু নেতার সঙ্গে আলোচনা করেছি দিল্লিতে, যে কোথাও একটা জাতীয় মূল স্রোত থেকে এই যে সর্বভারতীয় রাজনীতি এবং তার যে সাংবাদিকতার ক্ষেত্রেও কোথাও কি আমরা বারবার এই প্রশ্নটাকে আমি তুলে আনতে চাই যে আমরা কি একটু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, আমরা কি একটু শুধু পিছিয়ে যাচ্ছি? শুধুমাত্র চোখে আঙুল দাদা হলে হবে না। আমার বারবার মনে হয় যে আমরা যদি শুধুমাত্র এটার জন্য দিল্লিকেই দায়ী করি এবং বলি ওই 1911 সালের যে রাজধানী স্থানান্তরের যে কনস্পিরেসি ষড়যন্ত্র ব্রিটিশ করে গেছিল, তাই সেই ট্র্যাডিশন সমানে চলেছে, তাহলে বোধহয় একটু অতি সরলীকরণ হয়ে যায়। আমাদের বোধহয় সমস্যাটা, আমাদের মধ্যেও কিছু সমস্যা রয়েছে, যেখানে আমি মানে শুধু ওই রেখেছো বাঙালি করে মানসিকতা থেকে বেরিয়ে আমাকে কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে এই যে প্রতি মুহূর্তে আমরা অন্যদের থেকে আমি বেশি উন্নত, আমি এই শ্লাঘাটা কোনো একটা জায়গায় যখন আস্থার জন্য, কনফিডেন্সের জন্য প্রয়োজন হয় তখন ভালো, কিন্তু যখন সেটা কোনো কারণে সাংস্কৃতিক কোনো বৈকল্য আসে, যখন সাংস্কৃতিক কোনো অবক্ষয় আসে, তখন কিন্তু আমাদেরকে পেছনে ফিরে যাওয়ার আরও বেশি করে প্রয়োজনীয়তা আছে। সেই কারণেই কিন্তু সেই পশ্চিমবঙ্গের আজকের যে পরিস্থিতি, তার জন্য আমাদের অতীতের বাংলার রেনেসাঁ নগরী কলকাতার যে রথী মহারথীরা ছিলেন,
তাদের যে ভাবাদর্শ, সেই ভাবাদর্শ ঠাকুর শ্রীরামকৃষ্ণ, বিবেকানন্দ, মা থেকে আমি কারোকে, রবীন্দ্রনাথ, রাজারামমোহন, মানে যেভাবে যখন যাকে আমার প্রয়োজন সেই সত্তাকে, সেই বাঙালি সত্তাকে সর্বভারতীয় ক্ষেত্রে প্রতি মুহূর্তে পরতে পরতে যদি সেটাকে আমরা প্রয়োগ করতে পারি, তাহলেই কিন্তু আমরা সর্বভারতীয় ক্ষেত্রে আজকে বাঙালির যে কোথাও একটা যে শূন্যতার সৃষ্টি হচ্ছে বলে বোধ হচ্ছে, সেটাকে কিন্তু আমরা আবার নতুন করে আমরা ফিরে পেতে পারি। আমাদের 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 অহংকার, আমাদের জাতির যে সত্তা, সেই সত্তার কোনো রকম বিকৃতি আমরা হতে দেব না, এবং আগামী দিনে সেটাকে আমরা উন্নয়নের পথে, যে বঙ্গকে একটা বঞ্চনার, সেই সাইক্লোনের গল্প আপনাদের দিয়ে শুরু করেছিলাম 1800 সালের, সেই সাইক্লোনের পর আজও কত সাইক্লোন এবং প্রাকৃতিক দুর্যোগ, সাংস্কৃতিক দুর্যোগ সেটাকে বাংলা সহ্য করেছে, কিন্তু সাংবাদিকতার ক্ষেত্রে সেই সর্বভারতীয় নেতৃত্বের যেরকম অবক্ষয় হয়েছে, সাংবাদিকতার ক্ষেত্রে হয়েছে। কিন্তু তাই বলে আমরা নিশ্চয়ই হতাশ না হয়ে আমরা চেষ্টা করব এই অন্ধকার থেকে বেরিয়ে আসতে, আলোর পথে এগোতে, এবং বাঙালির জনসমাজকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে তারা সর্বভারতীয় প্রেক্ষাপট থেকে সাহায্য করেছেন, সেই অবদান আমরা স্বীকার করব। এবং সূত্রধরের কাছেও আমি কৃতজ্ঞ, আমাকে এই সুযোগ দিয়েছেন আপনারা, এবং সূত্রধরও এ ধরনের কাজ অনেক করছেন, যেখানে বাঙালির যে চরিত্রগুলো অনেক সময় তারা আসলে হারিয়ে যায়নি, কিন্তু হয়তো চলতি হওয়ার পন্থী যারা, তারা অনেকে ভুলতে চাইছেন, যাদেরকে সূত্রধর তাদেরকে সামনে নিয়ে আসছেন, তার জন্যও আমি সূত্রধরকে অভিনন্দন জানাই। এবং আজকের এই সামগ্রিক অনুষ্ঠান আপনারা শুনছেন, আপনাদের সকলের কাছে আমি আমার কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য আজকে শেষ করছি। নমস্কার। অপূর্ব রসপ্রিয় উপস্থাপক মান্যবর শ্রী জয়ন্ত ঘোষাল একটানা নানা ঘটনার পুঞ্জীভূত রূপকে নিজের বক্তৃতার বয়ান অন্তর্গত করা খুব সহজ কার্যে নয়। যারা একটু আধটু বলেন বা বলার কথা ভাবেন বা বলতে তৎপর, তাদের কাছে এটা ভোরের আলোর মতন সুস্পষ্ট। কিন্তু শ্রীযুক্ত জয়ন্ত ঘোষাল এই কাজটায় অতীব পারঙ্গম। আসলে বললেন না যে এত দিন, এত যুগ ধরে দিল্লিতে থাকা, দিল্লির অলি গলি, রাজপথ, চায়ের দোকান, পার্লামেন্ট, বড় বড় রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়, মানুষের মনোভঙ্গি, জনপ্রিয়তা, জাতীয়তাবাদ, বামপন্থা, সব কিছুকে এত সুন্দর করে পরখ করা, এবং শুধু পরখ করাই নয়, পরখ করে তাকে উপস্থাপন করান, একেবারে যেমনভাবে উপস্থাপন যোগ্য সেই মতন করে উপস্থাপন করা, রং চড়িয়ে নয়, কিছু কমিয়েও নয়, অর্থাৎ উইদাউট এডিটেড একটি ভার্সন বা একটি ভাষ্য তৈরি করা। এটা জয়ন্তবাবুর মতন অভিজ্ঞ কৃতবিদ্য সাংবাদিকের পক্ষেই সম্ভব। তাই তার বক্তৃতার, বিষয়কেন্দ্রিক বক্তৃতায় অনেক অজানা এবং অনেক জানা তথ্যের সমাহার লক্ষ্য করা গেল। তিনি অনেক কথা বললেন যে দিল্লিতে বঙ্গ রাজনীতি ও সাংবাদিকতা, দিল্লিতে ঘটিত বঙ্গ রাজনীতির নানা ঘটনা তিনি বললেন, এবং সাংবাদিকতার দৃষ্টিভঙ্গি থেকে সেই ঘটনার যে অনুপমতা, অনন্যতা বা ইউনিকনেস, সেটিও কিন্তু শ্রীযুক্ত ঘোষাল বললেন তার মতন করে। তার কাছে আমরা কৃতজ্ঞ। চপলাকান্ত ভট্টাচার্যের মতন বিস্তৃত প্রবণ বা বিস্তৃত একজন স্বদেশ হিতৈষী, জাতীয়তাবাদী মনোভাবাপন্ন এবং সনাতন ধর্মচিন্তায় উদ্বুদ্ধ এক সাংবাদিক, লেখক এবং রাজনীতিককে শ্রদ্ধা জানানোর এমনতর সারস্বত
উপস্থাপন ব্যতিরেকে সম্ভবপর নয়। চপলাকান্তবাবুর সাংবাদিক গদ্যের বাইরেও, যেমন ফাল্গুন 1340 বঙ্গাব্দে দেশ পত্রিকায় তার একটি অনবদ্য রচনা প্রকাশিত হয়েছিল। রচনাটির নাম চিন্তাস্রোত। আমি একটু পড়ছি তার দৃষ্টিপটকে বোঝানোর জন্য, তার লিখন ভঙ্গি সম্পর্কে অবগতকরণের জন্য। তিনি বলছেন, মানুষ স্বভাবতই শান্তির প্রয়াসী। বর্তমান কাল পর্যন্ত পৃথিবীর সকল চেষ্টা একত্র করে দেখলে তার মধ্যে একটা সাধারণ উদ্দেশ্য পাওয়া যায়, সেটি হচ্ছে শান্তির লিপ্সা। বাইরে থেকে দেখলে অনেক সময় মানুষের জীবনের গতি বিপরীত বোধ হলেও একটু বিশ্লেষণ করলেই দেখা যায় যে ভিন্ন ভিন্ন, এমনকি সম্পূর্ণ বিপরীত পথেও সকলের গতি সেই শান্তির দিকে। আর তার জন্যে সর্বক্ষণ চলছে একটা প্রচণ্ড চেষ্টা, চারিদিককার বিশৃঙ্খল অবস্থার মধ্যে সামঞ্জস্য আনবার জন্যে। কিন্তু প্রকৃতির গতি সবসময় মানুষের ইচ্ছার অনুকূল নয়। আমরা মনের মধ্যে পূর্ণ শান্তির একখানা সুন্দর স্নিগ্ধ ছবি আঁকি আর ভাবি, যখন এই ছবি বাস্তব মূর্তি পরিগ্রহ করবে তখন বুঝি বড় সুখ, বড় তৃপ্তি। তারপরে আকাঙ্ক্ষার আর কিছু থাকিবে না। এই প্রাণভরা অতৃপ্তি একেবারে অত্যন্ত নিবৃত্তি। কিন্তু প্রকৃতি, ভাগ্য বা দৈব অথবা কাল, ইহাকে যাই বলা যাক, এই প্রচণ্ড শক্তিশালিনী দেবতা তা ঘটতে দেন না। কখন সকলের অজ্ঞাতে আমাদের কল্পনার বিরাট মায়া প্রাসাদের ভিত্তিতে একবার একটু ঘা মারেন, আর কত যত্নে কত দিনে গড়া অট্টালিকা ভেঙে ধুলোর সঙ্গে মিশিয়ে যায়। সব রং থেকে সার নিয়ে আমরা রামধনুর বিচিত্র বর্ণে যে রঙিন ছবি আঁকি, কখন তিনি চুপি চুপি ডাইনির মতো তাকে ছুঁয়ে যান আর সব কালিময় হয়ে যায়। কখনো বা তিনি শিলাবৃষ্টি বিদ্যুৎ নিয়ে তেড়ে আসেন আর আমাদের সাজানো বাগান ভেঙে উপড়ে ওলট পালট করে দেন। মানসী প্রতিমা খণ্ড খণ্ড হয়ে যায়। কি অপূর্ব দার্শনিকতা, কি নিরত কাব্যিক উচ্চারণ, কি দূরদর্শী প্রেক্ষাপটকে চিহ্নিত করার সাহসী গদ্য। সবটাই কিন্তু চপলাকান্ত ভট্টাচার্যের জাত বা চপলাকান্ত ভট্টাচার্য জাত। এমন এক বহুমাত্রিক, বহুগুণান্বিত, তেজস্বী বিস্তৃত বাঙালিকে শ্রদ্ধা জানাতে পেরে সূত্রধরের বৈসন্ধ্যের দ্বাবিংশ পর্বে আমরা মনে করি বাঙালির বিস্মৃতি মোচনের পাপস্খলনটির কর্মটি একটু হলেও সাধিত হলো। ধন্যবাদ আপনাদেরকে, যারা আমাদের সঙ্গে আছেন, ভবিষ্যতে থাকবেন, অতীতেও ছিলেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ। কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলের শ্রী পবিত্র সুরকে ধন্যবাদ। বিশিষ্ট সাংবাদিক বা যশস্বী সাংবাদিক শ্রী জয়ন্ত ঘোষালকে, যিনি একেবারে ঠাসা কর্মব্যস্ততার মধ্যেও প্রকাশনা প্রতিষ্ঠান সূত্রধরের আন্তরিক আবেদনে সাড়া দিয়ে 1 ঘন্টা প্রায় তার মনের কথায়, তার স্মৃতির ঝাঁপি থেকে দিল্লিতে বঙ্গ রাজনীতি ও সাংবাদিকতা শীর্ষ নামাঙ্কিত চিত্রনাট্যটি সততার সঙ্গে তৈরি করলেন। সে তৈরির কাণ্ডারি শ্রী জয়ন্ত ঘোষালকেও আমরা পুনরায় কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ভালো থাকুন, ভালো রাখুন, সাবধানে থাকুন পরিপার্শ্বে। ভয় নয়, ভয়কে জয় করে
বিজ্ঞানসম্মত স্বাস্থ্যবিধি পালন করে আসুন আমরা করোনা ওমিক্রন মুক্ত হয়ে নতুন ছন্দের, নতুন স্বাদের, নতুন গন্ধের, নতুন বর্ণের পৃথিবীতে সামিল হই সকলে। নমস্কার, শুভরাত্রি। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।